আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করতে পারছো খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পেইড ক্লাসে। ওকে, তো এতদিন ধরে অর্থাৎ এসএসসির পুরো সময়টা জুড়ে তোমাদের সাথে গ্রুপে অনেক কথাবার্তা হয়েছে, অনেক হাসি ঠাট্টা হয়েছে, অনেক মজা হয়েছে। তারপরে তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে ফেললা, ধুপ করে ছোট বাবু থেকে বড় বাবু হয়ে গেলা এবং তোমরা চলে আসলা আমাদের এইচএসসির কোর্সে। এবং একটা জিনিস বরাবরই বলেছি, সেটা হচ্ছে এইচএসসির যে কোর্সগুলো শুরু থেকেই যারা খুবই সিরিয়াসলি করবে তারাই কিন্তু সবার থেকে এগিয়ে থাকবে। তো আজকে আমরা তোমাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ আমাদের এই বাংলা ওরিয়েন্টেশন ক্লাসতে। আমি তোমাদের ফার্সিম ভাইয়া আছি, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে মাস্টার্স করছি আর 5 বছর ধরে তোমাকে পড়াচ্ছি। আর আমার সাথে আছে ফারহান ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং তোমাদের এসএসসি পরবর্তী যে চিলটা সেটা খুব ভালো হয়ে গেছে এবং চিল সবকিছু এখন শেষ। এখন আমাদের করতে হবে পড়ালেখা সংক্রান্ত যত টেনশন সবকিছুকে কিল। সব টেনশনকে কিল করতে আমি আর তোমাদের ফারসিম ভাইয়া সবার আগে শুরু করে দিয়েছি বাংলা পড়ানো। আজকের ক্লাসে আমরা খুব ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকের ক্লাসে তোমাদের জন্য আরো কিছু সারপ্রাইজ আমরা রিভিল করতে চাই। পুরো কোর্সটাতে কিভাবে আমরা ক্লাস করবো সেটা নিয়ে আমরা কথা বলবো। বাট একটা জিনিস নিয়ে আজকে সবচেয়ে মূল ফোকাসটা করতে চাই আমরা, সেটা হচ্ছে এসএসসি আর এইচএসসির মধ্যে বাংলার ক্ষেত্রে পার্থক্যগুলো কি কি। একটা জিনিস খুব ভালো করে মনে রাখো, এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে সেদিন মিলিয়ে দেখো এই কথাটা। এসএসসি পরীক্ষায় যত স্টুডেন্ট বাংলায় এ প্লাস পায়, এইচএসসি তে তার 50% এ প্লাস পায় না। তার মানে এসএসসি পরীক্ষায় যদি বাংলায় এ প্লাস পায় 1 লক্ষ শিক্ষার্থী, এইচএসসি তে গিয়ে সেটা হয়ে যায় কিন্তু 50,000-এরও কম। এই ব্যাপারটা একদম তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে বুঝো, সারা বাংলাদেশে যত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার মধ্যে খুব অল্প সংখ্যক স্টুডেন্টই বাংলায় শেষ পর্যন্ত এ প্লাসটা পাচ্ছে। কেন তারা বাংলায় এ প্লাস পায় না, ফারসিম যদি তোমাদেরকে একটু গাইড করে। আচ্ছা, ঠিক আছে। এই ব্যাপারটা নিয়ে আজকে পুরো ক্লাসে আমি এন ডেপথে কথাবার্তা বলবো। তার আগে একটু একটা ওয়ান লাইনার দিয়ে নিই। সত্যি কথা বলতে এসএসসি তে তোমরা 30 মার্কের বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 30 মার্কের এমসিকিউ পরীক্ষা দিয়েছো। তো এমসিকিউ তে যে জিনিসটা হয়, সাপোজ তুমি একটু কনফিউশন আছে ক আর খ এর মধ্যে, তুমি সাপোজ খ দাগালা, 70-80% ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার ওই অ্যান্সারটা সঠিক হয়ে যায়। আর খুবই স্বাভাবিক ভাই, এমসিকিউ তে নাম্বার তোলাটা খুব ইজি। পাশে যদি হচ্ছে কোনো ভালো স্টুডেন্ট থাকে, যদি জিজ্ঞেস করে নেই এটা অমুকটার অ্যান্সার কত, যদি বলে দেয় 3 এর ঘ, যদি দাগিয়ে ফেলা হয়ে যেতে পারে। প্রবলেম যেটা হয় এইচএসসি তে বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউই নাই, পুরো উঠাই দিছে এমসিকিউ। এখানে তোমার তাহলে ভাবতে পারো ভাই খুব মজা, গ্রামার নাই, আমার সমাস প্রত্যয় পড়তে হবে না। এখানে প্যারাটা হচ্ছে লিখিত গ্রামার দিয়ে দিয়েছে। সাপোজ তোমাকে হচ্ছে কোনো একটা শব্দ দিল, সেই শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে কিনা বা ওটা শুদ্ধ বানান কি হতে পারে সেটা নিয়ে হয়তো সাপোজ তোমাকে কোনো একটা প্রশ্ন করে দিল। আবার সমাসের ক্ষেত্রে যেরকম মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ শব্দটা দিয়ে বললো এটা থেকে ব্যাস বাক্য সহ সমাস লিখো এবং সমাস দিয়ে বাক্য রচনা করো। তো এই টাইপের প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি আসে। তার মানে এসএসসি তে যা পড়েছো ওটাকে ধরে রেখে এইচএসসির শুরু থেকে তুমি যদি বাংলা না পড়ো, পার্টিকুলারলি বাংলা দ্বিতীয় পত্র না পড়ো, তোমার কিন্তু এইচএসসি তে লবণাঙ্ক অবস্থা হবে। আর আরেকটা বিষয়, এইচএসসির গ্রামারটা তোমার অ্যাডমিশন এবং পরবর্তী চাকরি পরীক্ষা উভয় জায়গায় লাগবে। ফারহান ভাই, তার মানে বুঝতেই পারছো যে ব্যাকরণটা তোমার অ্যাডমিশন আর চাকরি পরীক্ষা দুই জায়গায় লাগবে। নিশ্চিতভাবে সেই ব্যাকরণের পার্টটা তোমার এসএসসির চেয়ে কঠিন। তার মানে যারা এইচএসসি তে একদম শুরু থেকে পড়বা তাদের একটা লাভ আছে, কারণ এই যে তুমি কলেজ শুরু হওয়ার আগেই, কলেজে ইভেন ভর্তি হওয়ার আগেই তুমি যদি বাংলার সিলেবাসটা তোমার পুরো বাংলাদেশে ফুল ব্যাচমেট অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের মধ্যে তুমি যদি বাংলার সিলেবাসটা সবার চেয়ে এগিয়ে রাখো, তাহলে লাভটা কি? তাহলে লাভ হচ্ছে তুমি পরবর্তীতে যখন কলেজ শুরু হয়ে যাবে, তোমার ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, অ্যাকাউন্টিং, ফিনান্স, জিওগ্রাফি, ইকোনমিক্স অর্থাৎ তোমার মূল সাবজেক্টগুলোর প্রেশার যখন শুরু হয়ে যাবে, ততদিনে তোমার কিন্তু বাংলার দেখা যাবে যে সিলেবাস অর্ধেকটা শেষ। তার মানে তুমি অলরেডি তোমার বাকি ব্যাচমেটদের চেয়ে অনেক অনেক এগিয়ে থাকতে পারবা। সো আমরা আর কথা না বাড়িয়ে চলো আমরা একটু সামনের দিকে আগাই। সো আমরা যদি একটু আমাদের ব্যাপারে তোমাদের বলি, যাতে তোমরা একটু আমাদের উপর আস্থা পাও, সেটা হচ্ছে যে আমাদের সাথে এই যে আমরা পড়াচ্ছি অনেকদিন ধরে। সো আমরা এইচএসসি 25-এও যেভাবে বাংলা পড়িয়েছি 10 মিনিট স্কুলের অ্যাপ আর ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইন ব্যাচের মাধ্যমে, আমরা কতজন শিক্ষার্থীকে পড়িয়েছি এইচএসসি 25-এ, অর্থাৎ তোমাদের 2 ব্যাচে যারা সিনিয়র ছিল, আমরা প্রায় 9,000 শিক্ষার্থীকে বাংলা পড়িয়েছি। মানে শুধুমাত্র অনলাইন ব্যাচে, যে শুধুমাত্র যে অ্যাপ আর ওয়েবসাইটে আমরা যে কোর্সটা নিচ্ছি,
তোমরা যে এই কোর্সটাতে ভর্তি হয়েছো সেখানে আমরা ক্লাস নিয়েছি 9000 শিক্ষার্থী। পরবর্তী বছর অর্থাৎ এইচএসসি 26 তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র তাদের থেকে আমরা অলরেডি 11000 শিক্ষার্থী পড়িয়েছি। আরো কিন্তু পড়ানোর সুযোগ আছে, কারণ কোর্সটা এখনো শেষ হয়ে যায় নাই। অর্থাৎ দিন শেষে হয়তো বা এই 11000 সংখ্যাটা বেড়ে হয়তো কত হবে, 11000 সংখ্যাটা হয়তো বা বেড়ে 16-17000 বা 18000 পর্যন্ত হতে পারে। তার মানে বুঝো পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী সেখান থেকে প্রায় 20,000 শিক্ষার্থী আমরা গত 2 বছরে 2টা ব্যাচে পড়িয়ে ফেলেছি। এবং তোমরা যদি তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়া বা আপুদের কাছে জিজ্ঞেস করো যে কেমন পড়ানো হয় 10 মিনিট স্কুলে বাংলা, নিশ্চিতভাবে তারা একটা কথা বলবে যে 10 মিনিট স্কুলের বাংলা কোর্সে ভর্তি হওয়া তাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল। এটা আমি চ্যালেঞ্জ করে তোমাদেরকে বলতে পারি। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, তোমাদের সিনিয়র ভাইয়াপুরা 26 ব্যাচের ভাইয়াপুদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা 25 ব্যাচের ভাইয়াপুদেরকে জিজ্ঞেস করতে পারো। নিশ্চিতভাবে বলছি তারা আমাদের কথা সম্পর্কে ভালো কথাই বলবে। ওকে ওকে, মুভিং অ্যাহেড। এখন যদি বলি এইচএসসি 26 ব্যাচে শুধুমাত্র 25 আর 26-এ তাহলে কত স্টুডেন্ট আমাদের কাছে পড়লো? অলমোস্ট 20,000 স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে পড়লো। এইবার আমি এমন একটা জায়গায় যাব, এইখানে কিন্তু একটু মনোযোগ দিতে হবে। এইখান থেকে আমাদের এইচএসসি জার্নিটা অফিসিয়ালি শুরু হচ্ছে। আমরা কি রেডি? ফার্স্টে একটা পোল ফায়ার কর। পোলটা হবে, কোশ্চেনটা হচ্ছে তোমরা রেডি কিনা। পোলটা হচ্ছে তোমরা রেডি কিনা, ঠিক আছে? যদি ইয়েস হয় তাহলে তোমরা ইয়েস বাটন দাও, আর যদি নো হয় তাহলে তোমরা নো দাও। কোশ্চেনটা হচ্ছে এইচএসসি জার্নিটা অফিসিয়ালি শুরু করার জন্য আর ইউ রেডি? দেখো আজকে তোমরা অনেকেই যেহেতু আমাদের অ্যাপে প্রথমবারের মতো ক্লাস করতে এসেছো, সো আমরা একটু তোমাদেরকে দেখাই যে আমরা আমাদের ক্লাসে কিভাবে ইন ক্লাস পোল দেই। ঠিক আছে, ওকে। দেখো তোমাদের কাছে আমরা পোলটা ফায়ার করে দিয়েছি। তোমরা এখন নিজেদের মোবাইলের স্ক্রিনে দেখতে পারবা আমাদের ইন ক্লাস যে পোলটা চলে এসেছে। আমরা আমাদের পুরো জার্নিটাতে, পুরো কোর্সটাতে এরকম কিন্তু ইন ক্লাস পোল দিব। তবে এত সহজ প্রশ্ন দিয়ে যাব না। আমরা মনে করো প্রশ্ন দিলাম যে রবীন্দ্রনাথের দাদার বাবার নাম কি, ওখানে 4টা অপশন থাকবে। সো এগুলো আমাদেরকে সলভ করতে হবে। অলরাইট, যারা যারা কমেন্টে ইয়েস লিখছো তাদের ব্যাপারে আমি বুঝলাম যে তারা এক্সাইটেড। বাট দেখো তোমাদের মোবাইল স্ক্রিনে কিন্তু একটা পোল চলে গেছে, একটা কুইজ চলে গেছে। আর ইউ রেডি কিনা? ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় 100% শিক্ষার্থী বলছে ইয়েস উই আর রেডি। ভেরি গুড। তার মানে আজকে কোনো মিসক্লিকও হচ্ছে না। ফ্যান্টাস্টিক। ঠিক আছে, ওকে। সবাই যেহেতু রেডি, চলো তাহলে আমরা শুরু করে দিই। আমাদের এসএসসি আর এইচএসসির মধ্যে পার্থক্যটা দেখাবো এবং এসএসসি আর এইচএসসি তে কি পরিবর্তন আসছে, কোন কোন জিনিসগুলো সম্পর্কে আমাদের আগে থেকে অ্যাওয়্যার থাকতে হবে, সেটা নিয়ে আমরা চলো কথা বলা শুরু করে দিই। প্রথমত আমরা একটু দেখি সেটা হচ্ছে যে আমাদের এসএসসি তে বাংলা প্রথম পত্রটা কেমন। বাংলা প্রথম পত্রে আমাকে 11টা সৃজনশীল দেওয়া হয়। আমাকে বাংলা প্রথম পত্রে কতটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়? 11টা আমাকে দেওয়া হয়। 11টা থেকে আমার পছন্দ মতো 7টা উত্তর করতে হয়। তার মানে আমরা অলরেডি সেটা করে ফেলেছি সবাই। তার মানে এখানে গদ্য থেকে কয়েকটা প্রশ্ন অ্যান্সার করতে হয়, পদ্য থেকে কয়েকটা প্রশ্ন অ্যান্সার করতে হয়, নাটক এবং উপন্যাস সম্বলিত যে সহপাঠ রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন অ্যান্সার করতে হয়। এইচএসসি তে যদি যাই, এই যে দেখো এটা এইচএসসি সেগমেন্ট। এইচএসসি তেও কোনো পরিবর্তন নাই। আমার 11টা প্রশ্নই দেওয়া হবে, ভাগ্যিস প্রশ্নের অপশন কমানো হয় নাই, এবং আমাকে 7টা সৃজনশীল দিয়ে উত্তর করতে হবে। এইখানে একটা জিনিস বলে নেই, প্রতি বছর এইচএসসি তে স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে কারণে বাংলা এ প্লাস মিস করে, সেটা বাংলা না পড়া বা বাংলা না পারা না, বরং বাংলা লেখা শেষ করে আসতে না পারা। তার মানে এই যে 7টা সৃজনশীল, এই 7টা সৃজনশীল একটা স্টুডেন্ট যদি শুরু থেকেই লেখার প্র্যাকটিস না করে, সে জীবনেও এইচএসসি তে পরীক্ষার হলে গিয়ে লেখা শেষ করতে পারবে না। দিস ইজ গ্যারান্টি। তার মানে তোমরা একটা মিলিয়ে দেখো, আজকে থেকে যারা এই ব্যাপারটা মাথায় রাখবে, আজকে থেকে তোমাকে সৃজনশীল প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে না, কিন্তু তোমাকে আসলে খাতায় লিখতে হবে, এই প্র্যাকটিসটাতে যেতে হবে। বুঝতে পেরেছি? ওকে, সো সময় কতক্ষণ থাকে এখানে? এখানে সময় থাকবে তোমাকে, তোমার এসএসসির মতোই তোমাকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ টোটাল 150 মিনিট তুমি হচ্ছে 7টা সৃজনশীল লেখার জন্য পাবা। তার মানে এক একটা সৃজনশীল লেখার জন্য তুমি সময় পাবা 20 থেকে 21 মিনিট। বুঝতেই পারছো, খুব দ্রুত হাতের লেখা যদি না হয় তাহলে কিন্তু এটা শেষ করতে পারবে না। এসএসসি তেও তোমার কত ছিল? এমসিকিউ তে কত ছিল? এসএসসি তে তোমার এমসিকিউ তে নম্বর ছিল 30, এসএসসি তে তোমার এমসিকিউ তে নম্বর ছিল 30, এবং এইচএসসি তে তোমার
এমসিকিউতে নাম্বার হচ্ছে 30। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের এসএসসি আর এইচএসসি তে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রে কোনো পার্থক্য নাই। আমরা কি ক্লিয়ার হলে একটু সবাই কমেন্টে লিখে ফেলো যে ক্লিয়ার। আমরা একটু কমেন্টে যদি ক্লিয়ার হয় তাহলে একটু ক্লিয়ার লিখে ফেলো। আচ্ছা, উম্মে হাবিবা অ্যানি বলেছে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে ভালো করে শোনা যাচ্ছে না, ভাই একটু জোরে বলবেন। ঠিক আছে, আমি এখন থেকে এত জোরে চিৎকার করে বলবো যাতে তুমি তোমার বাসা থেকে আমার মাইক ছাড়া তুমি শুনতে পাও। ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। ওকে, আমরা কি এটা ক্লিয়ার? বাংলা প্রথম পত্র এসএসসি তেও যেমন ছিল এইচএসসি তেও তেমন, তবে বাংলা প্রথম পত্র এসএসসি আর এইচএসসি এর মধ্যে ডিফিকাল্টি লেভেলের পার্থক্য আছে। এসএসসি তে প্রশ্ন যত সহজ হয়, যত সহজে এসএসসি তে তুমি 30 এর মধ্যে, এমসিকিউ তে এই 30 মার্কস এর মধ্যে এসএসসি তে যত সহজে 26, 27 পাওয়া যায়, এইচএসসি তে 26 অথবা 27 পেতে হলে তোমাকে অ্যাট লিস্ট তোমাকে 2 গুণ বেশি পড়তে হবে। তার মানে তুমি যদি এইচএসসি তেও 26 অথবা 27 পেতে চাও তাহলে তোমাকে অ্যাট লিস্ট এসএসসি চেয়ে 2 গুণ বেশি পড়তে হবে। ক্লিয়ার? আমরা ভেরি গুড, সবাই বলছে ক্লিয়ার, ফ্যান্টাস্টিক। এরপরে আমরা যাব হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে। এরপর আমরা কোথায় যাচ্ছি? বাংলা দ্বিতীয় পত্রে। তার মানে এসএসসি আর এইচএসসি তে বাংলা প্রথম পত্রে প্রশ্নের যে মান বন্টন সেটাতে কোনো পার্থক্য নাই, কিন্তু প্রশ্নের মানে অর্থাৎ ডিফিকাল্টি লেভেলে পার্থক্য আছে। এইবার দেখি মূল পরিবর্তনের জায়গাটা আসলে কোথায়। মূল পরিবর্তনের জায়গাটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রে এসএসসি তে কি ছিল? আমাদের রিটেন পার্টটা, মনে করো রচনা, ভাব সম্প্রসারণ, এই পার্টটাতে আমরা কি রেখেছিলাম? আমাদের টোটাল 70 মার্কস ছিল। আরেকটা জায়গায় নম্বর ছিল, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ। আরেকটা জায়গায় কি ছিল আমাদের? আরেকটা জায়গায় ছিল আমাদের এমসিকিউ। সো এমসিকিউ তে কত নম্বর ছিল? এমসিকিউ তে ছিল 30 নম্বর, অর্থাৎ 70 আর 30 টোটাল 100 নম্বর। এখন কাহিনী হলো বাংলা দ্বিতীয় পত্র যখন আমি এইচএসসি লেভেলে আসছি তখন এই এমসিকিউটা বাদ হয়ে যাচ্ছে, এই এমসিকিউটা আর থাকছে না। তার বদলে লিখিত ব্যাকরণ 30 মার্কের চলে আসছে। লিখিত ব্যাকরণ কত নম্বরে চলে আসছে? 30 নম্বরের। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমরা যখন এইচএসসির আগে একটা কোর্সে, আর 3 মাস বাকি যখন এইচএসসি, তখন আমরা একটা কোর্সে রিভিশনের জন্য, মূলত ফাইনাল রিভিশনের আগে আমরা হচ্ছে এইচএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি একটা কোর্সে, তখনও স্টুডেন্টরা জিজ্ঞেস করে ভাইয়া বাংলা ব্যাকরণের এমসিকিউ কোথা থেকে পড়বো। অর্থাৎ স্টুডেন্টরা এইচএসসি পরীক্ষার আর 3 মাস বাকি, তখনও অনেকে জানে না, যারা আনঅ্যাওয়্যার থাকে, শুরু থেকে তোমাদের মতো যারা উত্তেজিত এবং শুরু থেকে তোমাদের মতো যারা মনোযোগী থাকে না, তারা জানে না যে আসলে বাংলা দ্বিতীয় পত্র এইচএসসি তে এসএসসির মতো এমসিকিউ নাই। তার মানে বাংলা দ্বিতীয় পত্র নির্মিতি অ্যাজ ইট ইজ, ভাব সম্প্রসারণ লিখবা, অংশ সারমর্ম লিখবা, প্রতিবেদন, পত্র লিখন, এগুলা লিখবা। 70 নম্বর এখানে বরাদ্দ তোমার, 70 এখানে। আর লিখিত যে ব্যাকরণ, লিখিত ব্যাকরণের মধ্যে কি কি আছে এটা যদি একটু বলি, লিখিত ব্যাকরণের মধ্যে যা যা আছে এটা যদি আমি তোমাদেরকে একটু বলি, ঠিক আছে? সো লিখিত ব্যাকরণের মধ্যে আমি এখানে একটু লিখে দেই, তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা দরকার হলে নোটও নিতে পারো। উচ্চারণ, বাংলা উচ্চারণ থেকে প্রশ্ন আসে 5, বাংলা বানান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তারপরে সমাস থেকে প্রশ্ন আসে, এরপরে বাক্য থেকে প্রশ্ন আসে, তারপর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটাকে আমরা ছোটবেলায় পদ বলতাম, ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে প্রশ্ন আসে। এবং আরেকটা পার্ট অ্যাড করে দিই, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসে, তার মানে ওয়ার্ড মিনিং, বেসিক্যালি পারিভাষিক শব্দ থেকে আসে। ওকে, আমি একটু সরে দাঁড়াই, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। আমি সরে দাঁড়াচ্ছি, তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিতে পারো। সো এইগুলো হচ্ছে লিখিত ব্যাকরণের টপিক: উচ্চারণ, বানান, সমাস, বাক্য, ব্যাকরণিক শব্দ শ্রেণী, পারিভাষিক শব্দ। স্ক্রিনশট নিয়েছো স্ক্রিনশট? এখন এইখান থেকে 2 ধরনের প্রশ্ন আসে, এইখান থেকে আবার 2 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে একটু ব্যাখ্যা করতে হয় এরকম প্রশ্ন। আমি যদি একটু বলি, উচ্চারণের ক্ষেত্রে 2 ধরনের প্রশ্ন আসে, প্রত্যেকটাতে অপশন থাকে। উচ্চারণের ক্ষেত্রে 2 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে দিবে, মনে করো বললো যে অধ্বনির সংবৃত উচ্চারণের 5টা নিয়ম লিখো, তার মানে তুমি একদম লিখিত ব্যাকরণ এখানে লিখবা। অথবা আরেকটা ধরনের প্রশ্ন দেয়, সেটা কি? সেটা হচ্ছে আমি যদি বলি এক কথায় উত্তর,
এক কথায় উত্তর। এক কথায় উত্তরটা কিরকম? এক কথায় উত্তরটা হচ্ছে তোমাকে 8টা শব্দ দিবে। কয়টা শব্দ দিবে তোমাকে? 8টা শব্দ দিবে। 8টা শব্দ থেকে যে কোনো 5টা শব্দের উচ্চারণ তোমাকে খাতায় লিখতে হবে। 8টা থেকে যে কোনো 5টা। তুমি যদি এই 5টা উচ্চারণ ঠিক মতো লিখতে পারো তাহলে তোমাকে কিন্তু এখানে কত দিবে? একদম 5-এ 5 দিয়ে দিবে, কোনো নম্বর কাটবে না। আর তুমি যদি এই ব্যাখ্যা, এই যে একটু ইলাবোরেটিভ কোশ্চেন তুমি যদি লিখতে চাও এই জায়গাটা, এখানে কিন্তু তোমার লিখতে হবে বেশি। 5-এ মনে করো তোমাকে 4.5 দিবে। তো আমি এবং ফারসিন ভাইয়া সবসময় আমরা বলি যে এক কথায় উত্তর যেগুলা সেগুলো উত্তর দিবা, কারণ এইটা কিন্তু অথবা, এই যে পরের পার্টটা এটা কিন্তু একটা অথবা পার্ট, বুঝতে পেরেছো? এই যে ব্যাখ্যামূলক পার্টটা বলো কিংবা হচ্ছে তোমাদের এক কথায় উত্তরের যে পার্টটা বলো, যে কোনো একটা উচ্চারণের ক্ষেত্রে হয় তুমি ব্যাখ্যামূলক অংশটা লিখবা অথবা তুমি এক কথায় উত্তর করা এই পার্টটা লিখবা। একই প্যাটার্ন সবগুলো জায়গায়, উচ্চারণ বলো, এরপর যদি বানানের ক্ষেত্রে বলো, হয় তুমি ব্যাখ্যামূলক প্রশ্ন লিখবা অথবা তুমি এক কথায় প্রশ্নের উত্তর লিখবা। সমাসের ক্ষেত্রে হয় তুমি ব্যাখ্যামূলক লিখবা অথবা এক কথায় লিখবা। আরো ক্লিয়ার? আমার একটা প্রশ্ন আছে। ইয়েস। প্রশ্নটা হলো এসএসসি তে তো আমি 30 এ 30 পেয়েছি এমসিকিউ তে, যেহেতু এটা লিখিত ব্যাপার তাহলে কি এখানে 30 এ 30 পাবো না? 30 এ 30 পেতে পারবা, তবে একটা টাস্ক কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এসএসসির মতো যদি তুমি এইচএসসি তে নম্বর পেতে চাও তোমাকে 2 গুণ বেশি পড়তে হবে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে 2 ধরনের প্রশ্নের কথা বললাম, ব্যাখ্যামূলক প্রশ্ন যেটাতে তোমাকে অনেক লিখতে হবে, সেখানে কিন্তু দেখো প্রতিটাতে যদি প্রতিটা প্রশ্নে 5টা প্রশ্ন থাকে, এরকম 5টা প্রশ্ন যদি তোমাকে 4.5 4.5 করে দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি 30-এর মধ্যে অলরেডি 2.5 নম্বর কমে গেল, অর্থাৎ তুমি 30 আর 30 পাবা না, 30-এ তোমার নম্বরটা হয়ে যাবে কত? 27.5। তার মানে এক কথায় যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় সেগুলো যদি দাও সেখানে কোনো নম্বর কাটার সুযোগ নাই, সেগুলো লিখলে কিন্তু তোমাকে 30-এ 30ই দেওয়া হবে। একটাই শর্ত, সঠিক হতে হবে, বুঝছো? ভুল করলে কিন্তু কাটা। কোনটা লিখলে নম্বর বেশি পাওয়া যায়? যেটা বললাম, আমরা সবসময় এক কথায় যেগুলো লেখা যায়, এক কথায় যেগুলো লেখা যায় সেগুলো লিখলে আমাদের প্রেফারেবল কি? প্রেফারেবল হচ্ছে এক কথায়, এক কথায় ব্যাকরণ। এক কথায় কি? এক কথায় ব্যাকরণ। এইগুলোতে আমরা বেশি প্রেফার করব। ওকে, এক কথায় ব্যাকরণ গুলোতে আমরা বেশি প্রেফার করব। ক্লিয়ার? শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা স্টুডেন্টরা জানে না দেখে এত বেশি সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর বাংলা এ প্লাস মিস করে। একটুখানি প্রিপারেশন নিলে হয়। আবারও বলছি, বাংলা অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায় এত কঠিন না। ফিজিক্সের সাথে যদি কম্পেয়ার করো, ম্যাথের সাথে যদি কম্পেয়ার করো, কিংবা তুমি যদি ফিনান্স বা অ্যাকাউন্টিং এর সাথে বা ইকোনমিক্স এর সাথে যদি কম্পেয়ার করো, বাংলা এত কঠিন না। বাট বাংলায় একটু স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে, একটু স্মার্ট ওয়েতে আগাতে হবে। মানে গাধার মতো খাটলেই চলবে না, তুমি যদি একটু স্মার্টলি চিন্তা করো, একটু স্মার্টলি মুভ করো, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু প্রশ্নগুলো লিখে জানাও, আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। এরপর আমি তোমাদের ফারসিন ভাইয়াকে ডেকে নিচ্ছি। ইয়েস শাহিদা, পাবা। আর যারা যারা টি শার্টের ব্যাপারে প্রশ্ন করছো তাদের জন্য বলছি, টি শার্ট পাওয়ার ক্ষেত্রে আমরা ঠিক করেছি টিম থেকে যে তোমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে যে তোমরা কেমন টি শার্ট পরবা, এটা তো তোমাদেরই সবচেয়ে ভালো বুঝার বা জানার কথা যে তোমার বন্ধু বান্ধবের মধ্যে আসলে ভাইবটা কিরকম। এই জন্য আমরা যেটা করেছি, টি শার্ট নিয়ে আমরা একটা কম্পিটিশন আয়োজন করার চিন্তা করছি। অর্থাৎ তোমরাই টি শার্ট ডিজাইন করবা এবং তারপরে ভোটিং হবে গ্রুপে, যেই টি শার্টের ডিজাইন সবচেয়ে বেশি ভোট পেয়ে জিতবে সেই টি শার্টের ডিজাইনার সে কিন্তু গিফট পাবে আমাদের পক্ষ থেকে। পাশাপাশি আমাদের অন্যান্য যারা উইনার, মনে করো প্রি বুক করেছে যারা, কোর্স কিনেছে যারা, কিংবা হচ্ছে কোর্সের ক্লাসগুলো শেয়ার করে বা বিভিন্ন টাস্কে জিতে যারা হচ্ছে উইন করেছে, যা টি শার্ট উইন করেছে, সবাই সেই সেম টি শার্টটা পাবে। বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা ফারসিনকে ডেকে একজন জিজ্ঞেস করছে ক্লাস কি এখানে শেষ নাকি মাত্র শুরু? কি বললা? কি আমরা তো আরো জিনিসপত্র দেখাবো, তাই না? আচ্ছা, ক্লাস কেমন লাগছে একটু বলো। আমি তো ইন দ্য মিনিটে ফারসিনকে ডেকে নিচ্ছি। ইয়েস ফারসিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, সো স্টুডেন্টস, ভাইয়া কিন্তু তোমাদের মানে খুবই একটা ইম্পর্টেন্ট থিং অলরেডি দেখিয়ে ফেলেছে যে এসএসসি আর এইচএসসি এর মধ্যকার যে বাংলাটা, সেই বাংলার মূল পার্থক্যটা অ্যাকচুয়ালি কোন জায়গায়, অর্থাৎ বাংলাটা আমাদের কিভাবে পড়তে হয়, কিভাবে কি করতে হবে, সেই বিষয়টা নিয়ে ভাইয়া ইতিমধ্যে কথাবার্তা বলে ফেলেছেন। আই থিঙ্ক এই জিনিসটা নিয়ে মোটামুটি তোমরা ক্লিয়ার।
আমি একজনের কমেন্ট দেখলাম যে ভাইয়া একটা প্রশ্ন দেখালে ভালো হয়, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কোনো প্রকার টেনশন করো না, আজকে তোমরা ওরিয়েন্টেশন করছি। আমাদের যখন প্রথম ক্লাসটা শুরু হবে, মানে মূল পড়াশোনা, অর্থাৎ যেদিন টপিক ধরে আমরা পড়াশোনা করা শুরু করব, সেই দিনে আমি তোমাদেরকে একটা কোশ্চেনের স্যাম্পল দেখিয়ে দিব। শুধুমাত্র তাই না, এই বছরের বোর্ডে যে প্রশ্নটি এসেছিল সেটা তোমাদের যে আমাদের যে পেইড গ্রুপটা রয়েছে, এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা, এই নামে কিন্তু একটা পেইড গ্রুপ রয়েছে। এই পেজ গ্রুপে আমি বিগত বছরের একটা প্রশ্ন আপলোড করে দিব। তাই তোমাদেরকে বলছি, তোমরা কাইন্ডলি যারা যারা এখন আমাদের কোর্সে জয়েন করছো বাট পেড গ্রুপে আসো নাই, পেড গ্রুপে কনভার্ট হও নাই, তারা কিন্তু অনেক কিছু মিস করবা। ওখানে যেরকম আজকে আমি একটা পোস্ট দিয়েছিলাম তোমাদের আছে ক্লাস নিয়ে, তারপর হলো গিয়ে এই যে বিগত বছরের প্রশ্ন হলো গিয়ে আমি একটা আপলোড করে দিব। তো তোমাদের বেসিক্যালি ওই গ্রুপটাতে কিন্তু জয়েন হতে হবে, ঠিক আছে? তো যারা যারা কোশ্চেন চাচ্ছিল আমরা কিন্তু ওই গ্রুপে কোশ্চেনটা হলো কি দিয়ে দিব। সবাই ক্লিয়ার বিষয়টা? বুঝতে পেরেছি যে একজন বলছে ভাইয়া প্রশ্ন পেলে খুব ভালো হয়, তোমরা গ্রুপে জয়েন করো, সবাই গ্রুপে প্রশ্ন আপলোড করে দেওয়া থাকবে। ওকে, ডান। ভাইয়া সব প্রশ্নের ক্ষেত্রে কি এক কথা উত্তর থাকে? বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণের ক্ষেত্রে তোমার 6টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে, 5 6 30, এবং 6টা প্রশ্নতে অথবা থাকে। একইভাবে নির্মিতির ক্ষেত্রে তোমার অথবা কিন্তু বিদ্যমান থাকে। ওকে, ডান। সো পেজ গ্রুপ কোথায়? তোমরা যখন হচ্ছে আমাদের কোর্সে এনরোল করেছো, অর্থাৎ কোর্সের সম্পূর্ণ ফি দিয়ে, অনেকে তো এখানে প্রি বুকিং করেছো, এমন স্টুডেন্ট তো আছো, বাট তোমাদের মধ্যে যারা সম্পূর্ণ ফি দিয়ে, অর্থাৎ কোর্সের যে সম্পূর্ণ প্রাইসটা, সে সম্পূর্ণ টাকা হলো গিয়ে দিয়ে তোমরা হলো আমাদের মানে কোর্সটা কিনে ফেলেছো, তাদেরকে কিন্তু তখনই একটা গ্রুপ লিংক দিয়ে দেওয়া হয়েছিল। সো ওই গ্রুপ লিংকে ক্লিক করলে তোমরা আমাদের পেইড গ্রুপে চলে যেতে পারবা, ঠিক আছে? সো তোমরা হচ্ছে, কিংবা এখনো যদি তোমরা ওই গ্রুপের মধ্যে কেউ জয়েন না হয়ে থাকো, 16910 কল দিয়ে জেনে নাও, অথবা আমাদের অ্যাপে গেলে কিন্তু তোমরা জিনিসটা খুঁজে পাবে। ঠিক আছে, এবার তোমাদের যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিলেবাসটা। ওকে, সো সিলেবাসটার যে বিষয় রয়েছে, বাংলা প্রথম পত্রে কিন্তু তোমাদের গদ্য, পদ্য, নাটক, উপন্যাস। একটা মজার কথা তোমাদেরকে বলি, এইচএসসি 26 ব্যাচের ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই ক্লাস শুরু হয়ে গিয়েছে, হয়তো ফার্স্ট ইয়ার শেষ করে ফেলেছে, সামনে সেকেন্ড ইয়ারের প্রিটেস্ট পরীক্ষা দিবে, অনেকের মাঝে এখনো সিলেবাস নিয়ে ক্ল্যারিটি নাই, সিলেবাসে কোন টপিক আছে কোন টপিক নাই এটা নিয়ে ক্ল্যারিটি নাই। কিংবা এইচএসসি 25 ব্যাচ, যাতে কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা শুরু হবে, তারাও তাদের রিসেন্টলি গত বছরের অক্টোবর মাসে ওদের সিলেবাস ছোটটা পরিবর্তন এসেছিল, যেই টপিকটা নিয়ে পরিবর্তন এসছে সেটা নিয়ে কিন্তু ওরা এখনো অনেক জায়গায় আনক্লিয়ার্ড অবস্থায় রয়েছে। তোমাদের যাতে তোমাদের বড় ভাই আপুদের মতো এই ধরনের সমস্যায় না পড়তে হয়, এজন্য আমি ফুল সিলেবাসটা কিন্তু নিয়ে আসছি। আমি স্ক্রিন থেকে সরে গেলাম, বাংলার প্রথম পত্রের সম্পূর্ণ সিলেবাসের স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা সবাই একটা করে স্ক্রিনশট নিয়ে ফেলো, এবং স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে ফেলো এসএস ডান, তাহলে আমি বুঝবো তোমরা সবাই স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। এটা তোমরা স্ক্রিনশটটা নাও, এফাকে ব্যাক এন্ডে কথা বলতে থাকি। সো মোটামুটি আমাদের গদ্য রয়েছে 12টা, পদ্য রয়েছে 12টা, নাটক একটা, উপন্যাস একটা, অর্থাৎ আমাদের মোট 26টা টপিক। সত্যি কথা বলতে এই 26টা টপিক কিন্তু আমরা আমাদের যে ক্লাসগুলো রয়েছে ক্লাসের মধ্যে হলো পড়াবো, এবং এই টপিকগুলো কিভাবে আমরা পড়াবো আজকে আমরা একটা ডেমো ক্লাস স্লাইড তোমাদেরকে দেখিয়ে দেব, যে এই প্যাটার্নে অ্যাকচুয়ালি আমরা পড়াগুলো পড়িয়ে থাকি। কয়েকটা প্রশ্ন আছে অবশ্যই ভাই, ঠিক আছে ভাই। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে ফারসিম, কারবালার প্রান্তর কি এইচএসসি সিলেবাসে আছে? আচ্ছা, এই বিষয়টা আমরা কোর্সের শুরুতেই বলেছিলাম, এই কোর্সটা কিন্তু আমাদের এইচএসসি 27 ব্যাচে, যেটা যারা হলো নর্মাল কারিকুলামের স্টুডেন্ট তাদের জন্য, কলেজ কারিকুলাম, হ্যাঁ এইচএসসি কারিকুলাম, এনসিটিভি কারিকুলামের, আর আরেকটা হচ্ছে কি স্পেশালাইজ, যেটা আমাদের দাখিল বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য। সো কারবালার প্রান্তর এখান থেকে হলো আমাদের এই টপিকটা, আর এদিক থেকে হচ্ছে আমাদের কবিতার মধ্যেও হচ্ছে তোমাদের আরো একটা টপিক রয়েছে। আচ্ছা, যাই হোক, কবিতার মতো মোট 2টা টপিক হলো গিয়ে আমাদের যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য। সো এটা তোমাদের জন্য। আমি একটু তোমাদেরকে বলে দেই, আমরা এই কোর্সটার মধ্যে এইচএসসির সিলেবাসটাও কমপ্লিট করব, এইচএসসির পাশাপাশি এইচএসসির ইকুইভ্যালেন্ট বা সমপর্যায়ের সমমানের আরেকটা পরীক্ষা হচ্ছে আলিম পরীক্ষা। এই আলিম পরীক্ষাটায় আর এইচএসসি পরীক্ষা সিলেবাসের মধ্যে খুব অল্প পার্থক্য। আলিম পরীক্ষা আর এইচএসসি পরীক্ষার সিলেবাসের মধ্যে দেখা যায় 1টা 2টা গল্পের পার্থক্য। সো আমরা এই
কোর্সেই আমরা সবগুলো টপিক পড়াই দিব। তার মানে তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হও, তুমি শুধু এইচএসসি টপিক গুলো পড়লা, সমস্যা নাই। তোমার ওই যে আলিমের জন্য যে এক্সট্রা কয়েকটা টপিক আমরা পড়াবো ওইটা তোমার পড়তে হবে না। আবার তুমি যদি আলিমের স্টুডেন্ট হও, এইচএসসি যে ক্লাসগুলো তোমার জন্য এক্সট্রা সেগুলো তোমার আলাদা করে করা লাগছে না। ওকে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, এরপরে যে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই স্লাইডটা আসলে কোথায় পাওয়া যাবে? আচ্ছা, খুবই একটা ভালো প্রশ্ন। দেখা যায় যে আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপের মধ্যে লাইব্রেরি সেকশন আছে। সো তোমরা যখন ক্লাস শেষ করবা, ক্লাস শেষ করার পরে অ্যাপের লাইব্রেরি সেকশনে ক্লাস শেষ হওয়ার 12 ঘন্টার মধ্যে ওখানে কিন্তু আপলোড করে দেওয়া হয়। সো আগামীকালকে সকালবেলা অ্যাপে ঢুকে লাইব্রেরি সেকশনে পেয়ে যাবা। আর আরেকটা ব্যাপার, অনেকেই জিজ্ঞেস করছে যে ভাইয়া পেইড গ্রুপের ফেসবুক লিংকটা কোথায় পাবো? তোমরা তোমাদের কোর্সের মধ্যে যদি ঢুকো অ্যাপে, তাহলেই তোমরা দেখবা যে ফেসবুকে জয়েন করুন এরকম একটা বাটন। আর আমরা আজকে বাসায় গিয়ে ক্লাস শেষ করার পরে তোমাদেরকে হচ্ছে ফেসবুকে তোমার এই ফেসবুক গ্রুপের লিংকটা কোথায় পাবা, কোর্সের কোথায় পাবা বা অ্যাপের কোথায় পাবা সেটা তোমাদেরকে বলে দিব। আরেকটা প্রশ্ন স্টুডেন্টদের মধ্যে দেখলাম যে ভাইয়া মাস্টার বুক কবে পাবো? তোমাদের মাস্টার বুকটা তোমরা পাবা তোমাদের কলেজের ক্লাস শুরু হওয়ার আগে। অর্থাৎ তোমরা এখন নিশ্চিন্তে আমাদের সাথে শুধু স্লাইডটা ফলো করে পড়ালেখাটা করো। যখন তোমাদের জন্য একদম ফুল প্রুফ সবকিছু আমরা রেডি করে ফেলবো, তখনই তোমাদের বাসায় একদম ফ্রিতে হোম ডেলিভারি আমরা এই মাস্টার বুকটা করে দিব। অলরাইট, আর যদি কোনো প্রশ্ন থাকে একটু করতে থাকো। এছাড়া আমি হচ্ছে তোমাদেরকে তোমাদের ফার্সিম ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি। ওকে, অলরেডি ফাতেমাতুজ জোহরা খুব সুন্দরভাবে আমাদের পেইড গ্রুপের নাম বলে দিয়েছে, এইচএসসি 27 বাংলা। আমরা আজকে ক্লাসের পরে বাসায় যেও কিন্তু এই পার্টিকুলার গ্রুপের লিংকটা অ্যাপের কোন জায়গায় পাবা সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে, গেল। সো আমাদের কিন্তু এন্টায়ারলি যতগুলো টপিক রয়েছে টপিকগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছে, এগুলো তোমরা অবশ্যই ফলো করবা। এবার আগে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে ইতিমধ্যেই বাংলা সেকেন্ড পেপারের ব্যাপারটা যেই 6টা টপিক মেইনলি হচ্ছে গিয়ে আমাদের প্রশ্ন পরীক্ষা আসে সেগুলোর ব্যাপারে ভাইয়া লিখে দিয়েছেন। বাট এখানে একটা বিষয় আছে, তোমরা অনেকে বলতে পারো ভাইয়া বললেন হলো 6টা টপিক, বাট এখানে তো অনেকগুলো টপিক দেখাচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় যেরকম উচ্চারণ যখন আমি পড়বো, আমার সেপারেটলি উচ্চারণের নিয়মও পড়তে হবে, নব্য সত্য বিধানের বিষয়টা হলো পড়তে হচ্ছে, আবার বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে হলো গিয়ে সেম। তো সবকিছু মিলে এখানে যতগুলো টপিক রয়েছে, এই প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু আমরা আমাদের যে ক্লাসগুলো হবে সে ক্লাসগুলোতে কথাবার্তা বলবো। পয়েন্ট টু বি নোটেড, একজন বলেছিল যে ভাইয়া নির্মিতির টপিক গুলো কোনগুলো, তার উদ্দেশ্য বলতেছি এখানে আমাদের যাবতীয় নির্মিতির টপিক গুলো কিন্তু দেয়া আছে। তো আমাদের পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, দিনলিপি লিখন, প্রতিবেদন রচনা, বৈদ্যুতিন চিঠি বা ইমেইল, আবেদনপত্র, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, রচনা সহ সবকিছু কিন্তু আমি এই স্লাইডের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি আবারও সরে গেলাম, তোমরা চাইলে বাংলা সেকেন্ড পেপারের যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাকে জানাও এসএস ডান। আচ্ছা, তো স্টুডেন্টস, আমরা আমাদের যে ক্লাসগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু আমাদের যে পেইড গ্রুপটা আছে, পেইড গ্রুপে কিন্তু ক্লাসের ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট দেই, প্লাস ক্লাসে কি পড়াবো সেই জিনিসটারও কিন্তু সামারাইজড ভার্সন তোমাদেরকে লোকে বলি। সো তোমরা যারা এখনো আমাদের মূল পেইড গ্রুপটাতে জয়েন করো নাই, তারা অবভিয়াসলি এখানে জয়েন করে ফেলবে। আবার একটু দিয়ে দিই, একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া ফেসবুক গ্রুপে অ্যাড হওয়া ছাড়া ক্লাস কি করা যাবে কিনা? উত্তর হচ্ছে যে হ্যাঁ, করা যাবে। আমাদের এই যে লাইভগুলো রয়েছে যেগুলো প্রতি শনিবার এবং বুধবার বিকাল 4টা অথবা 4:30টায় হবে। কেন 4টা অথবা 4:30 বলছি? কারণ আসরের নামাজের টাইমের উপর ভিত্তি করে এই টাইমটা বছরে 1-2বার আমরা চেঞ্জ করতে হয় আর কি। এটা তেমন বড় কোনো প্যারা তোমাদের হবে না। সো এই যে লাইভ ক্লাসগুলো হবে, এই লাইভ ক্লাসগুলো আজকে 8টায় নিচ্ছি যেহেতু মাত্র শুরু করছি ওরিয়েন্টেশন লাইভ। বাট নর্মাল ডেইজে যখন আমরা ফুল কোর্সের পড়া শুরু করে দিব তখন কিন্তু এই ক্লাসগুলো বিকাল বেলা হবে। এখন এই যে লাইভ ক্লাসগুলো, এই লাইভ ক্লাসগুলো করার জন্য তোমাকে আসলে ফেসবুক থাকা তোমার লাগবে না, দ্যাটস ওকে। কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত 10টায় আমরা একটা কিউএনএ ক্লাস নেব। ওই সপ্তাহে যা পড়িয়েছি 2টা লাইভ ক্লাসে, সেটার উপর আমরা একটা ডাউট সলভিং ক্লাস বা কিউএনএ ক্লাস নেব, যেখানে তোমরা অডিও অন করে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবা। এই জুম ক্লাসের লিঙ্কটা কিন্তু তোমরা এই ফেসবুক গ্রুপটাতে পাবা। এছাড়াও আমাদের লাইভ ক্লাস বলো কিংবা আমাদের কিউএনএ ক্লাস বলো, এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, সাজেশন, ফিডব্যাক থেকে যায়, সেটার জন্যই কিন্তু আমাদের এই পেইড এক্সক্লুসিভ গ্রুপটা রয়েছে, যেটা শুধুমাত্র যে সকল স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য, এটা সবার জন্য উন্মুক্ত থাকছে না। অলরাইট, এখন যখন ক্যামেরা থেকে বের হয়েছিলাম তখন তোমাদের জাবির ভাইয়ের সাথে একটা কথা বলেছি এবং ডিল লক হয়ে গেছে। একটা সারপ্রাইজ কি রিভিল করবো ফারসিম? কি? আচ্ছা, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস কর। আচ্ছা, কি সারপ্রাইজ হতে পারে একটু বলো তো। একটা গিফট কি দেওয়া যায় ওদের?
অবশ্যই ভাই, গিফট দেওয়ার জন্য আমরা কিন্তু সর্বপ্রথম আমাদের এন্টায়ার বাংলা ডিপার্টমেন্ট সর্বপ্রথম কিন্তু বাচ্চাদেরকে গিফট বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি। সো তোমরাও কিন্তু এই সুযোগটা নিতে পারো। আচ্ছা, ভাইয়া জানি কি লিখতে চায়, ভাইয়া জানি কি লিখতে চায়। গিফট দিব। আচ্ছা, ভাইয়া হয়তো কিছু লিখবে। রেডি হলে একটু রেডি লিখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রেডি হলে সবাই একটু রেডি লিখে ফেলে। রেডি হলে রেডি লিখেছো সবাই? দেখো ঠিক আছে, রেডি সবাই। আমরা এখন একটা গিফটের আয়োজন করছি তোমাদের জন্য। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, ওভারঅল তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন? অ্যাপে আসলা অনেকেই হয়তো বা প্রথমবারের মতো ক্লাস করতে, লাইভ ক্লাস দেখলা, অনেকগুলো অপশন দেখলা যে এখানে আসলে পোল দেওয়া যায়, এখানে কমেন্ট করা যায়, বন্ধুদের সাথে ইন্টারঅ্যাক্ট করা যায়, সো অনেক কিছু করা যায়, রাইট? সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো এটা তোমরা এইচএসসি 27, যেটা আমাদের ফ্রি গ্রুপটা আর কি, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এবং এরপর একটা 10ms আছে, এই গ্রুপটাতে আজকে তোমরা ক্লাস রিভিউ দিয়ে জানাবা। ঠিক আছে, কি করবা? আজকের এই ক্লাসটা তোমাদের কাছে ওভারঅল কেমন লাগলো এটা তোমরা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms এই গ্রুপটাতে পোস্ট করে জানাবা। আইডিয়ালি আমাদের যদি একটা ছবি থাকে খুবই ভালো হয়, মানে আমরা ক্লাস নিচ্ছি এরকম একটা ছবি দিয়ে তুমি যদি বলো যে তোমার কাছে ওভারঅল ক্লাসটা কেমন লাগলো, ক্লাস থেকে কি কি জিনিস তুমি শিখতে পেরেছো, বন্ধুদেরকেও কি তুমি এই ক্লাসের ব্যাপারে রিকমেন্ড করবা কিনা, এইরকম ওভারঅল লেখা লিখে যদি একটা ক্লাস রিভিউ দাও। অলরেডি তোমাদের জাবির ভাইয়ের সাথে কথা হয়েছে, জাবির ভাই এগ্রি করেছে, আমি বাধ্য করেছি এগ্রি করতে, সেটা হচ্ছে যে এই ক্লাস রিভিউ গুলা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। সো দ্যাটস দ্য ফার্স্ট গিফট। এরপরে টপ 5 যারা সবচেয়ে ভালো ক্লাস রিভিউ দিতে পারবা, টপ 5 যেই 5 জন সবচেয়ে ভালো রিভিউ দিতে পারবা তাদের জন্য ফার্স্ট টাইম কি করা যায়, যেটা আমরা এইচএসসি 26 এর জন্য করেছিলাম। সামনে আসি। আচ্ছা, আমি ভাবছি বাংলা যেহেতু পড়বা, বাংলার যে সাহিত্যিকরা রয়েছে নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, তাদের বই দিলে কেমন হয়? ভেরি ভেরি গুড আইডিয়া, দেওয়া যায়। 5টা অবশ্যই ভাই, মানে এইচএসসি 27 ক্লাস স্টুডেন্টস 10ms এই গ্রুপে আজকে তোমরা ক্লাস রিভিউ দিবা যে এই ক্লাসটা, যে ক্লাসটা এখন তোমরা করছো, এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন। ঠিক আছে, বন্ধুদেরকে তোমরা রিকমেন্ড করবে কিনা লিখে তোমরা পোস্ট করবা। জাবির ভাইকে অলরেডি বলে রেখেছি হি ইজ অ্যালাইভ, জাবির ভাই তোমাদের এই পোস্টগুলো অ্যাপ্রুভ করবে, যেটা আমাদের একটা অনেক বড় প্রবলেম থাকে, ভাই অ্যাপ্রুভ করেন না কেন। এই পোস্টগুলো অ্যাপ্রুভ হবে এবং সবচেয়ে ভালো যে 5 জন, এই টপ 5 আমরা নির্ধারণ করব কিসের বেসিসে? আমরা টপ 5 নির্ধারণ না করি, এটা ওদের বন্ধুরাই করবে। অবশ্যই টপ 5 আমরা নির্ধারণ করব হাইয়েস্ট রিঅ্যাকশনের ভিত্তিতে। ওকে, ফেয়ার এনাফ? হাইয়েস্ট রিঅ্যাকশন, ঠিক আছে। তার মানে তুমি মনে করো একটা ক্লাস রিভিউ পোস্ট করলা, এই ক্লাস রিভিউর মধ্যে তোমার বাকি বন্ধুরা কতজন লাইক, লাভ, স্যাড, হাহা, অ্যাংরি দিচ্ছে, এই নাম্বার কাউন্টটা মনে করো আমি আর ফারসিম দুইটা ক্লাস রিভিউ দিলাম। ঠিক আছে, মনে করো আমি আর ফারসিম দুইটা ক্লাস রিভিউ দিলাম। এটা হলো ফারহান, ঠিক আছে, আমার ক্লাস রিভিউ, আর এটা হলো ফারসিমের ক্লাস রিভিউ। ওকে, 3 দিন সময় দিচ্ছি, 3 days, 3 দিনের মধ্যে দিবা, না হলে তো আজীবন পর্যন্ত এটা চালাবা। 3 দিনের মধ্যে মনে করো আমার পোস্টে রিঅ্যাকশন আসলে হচ্ছে 100, আমি তো খুবই খুশি, ইয়াস, জীবনে কোনোদিন 100 রিঅ্যাকশন পাই নাই। 10ms এর গ্রুপে একটা পোস্ট দিলাম, 100 রিঅ্যাকশন পাইছি, আজকে থেকে আমি সেলিব্রিটি। কিন্তু যদি ফারসিমের রিঅ্যাকশন চলে আসে মনে করো 1000, তাহলে কিন্তু ফারসিম উইল উইন। বুঝতে পেরেছো? তোমরা এই ক্লাসের রিভিউ দিবা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে রিভিউ দেওয়ার পরে আমরা এটা অ্যাপ্রুভ করে দিব। তারপরে 3 দিনের মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাকশন কাউন্ট যাদের থাকবে তাদেরকে বাংলা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা বাংলা সাহিত্যের প্রথিতযশা বিখ্যাত কবি সাহিত্যিক যারা, তাদের আলাদা আলাদা করে বই পাঠাবো। ক্লিয়ার? হ্যাঁ, রাফিয়া বলছে ভাইয়া একসেপ্ট তো হয় না পোস্ট করলে, এটাই তো ক্লাস থেকে বের হয়ে তোমাদের জাবির ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করে শিওর হয়ে নিয়েছি অ্যাপ্রুভ করা হবে কিনা। জাবির আমার আছে, হ্যাঁ আমরা আমাদের থেকে একসেপ্ট করবো, বাট আপনাদের মধ্যে কেউ যদি বলেন খুব ভালো হয়েছে, এটা যদি সিঙ্গেল লাইনের কোনো পোস্ট হয় তাহলে কিন্তু আবার অ্যাপ্রুভ হবে না। তোমার যে মনের মানে আকুতিটা যে আছে ক্লাসটা দেখে এরকম লাগলো ওরকম লাগলো, ভাইয়াদের এই জিনিসটা ভালো লেগেছে, অ্যাপে এই প্রথম আমি পোল ফায়ারে অংশগ্রহণ করেছি, এই যে তোমার অনুভূতিটা, সেই অনুভূতিটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। এবং এই যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, এটা যদি স্ক্রিনশট নিয়ে ফেলো, সেটাও যদি তুমি অ্যাড করো, তাহলে কিন্তু তোমার পোস্টটা হলো রিচও বেশি খাবে এবং অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ভাইয়া
ওকে, থ্যাংক ইউ। সো স্টুডেন্টস, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কি করলাম, আমরা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে একটা স্পেশাল গিফট হলো গিয়ে অ্যানাউন্স করে দিচ্ছি। তো স্টুডেন্টস, হোপফুলি এই যে তোমাদের গিফটটা রয়েছে, গিফটটা বেশ ভালোভাবে কাজ করবে। হ্যাঁ, স্লাইডারটা। আচ্ছা, ঠিক আছে, আগাই তাহলে সামনের দিকে। আমরা পার্টিকুলারলি এই জায়গাতে ছিলাম, অর্থাৎ বাংলা সেকেন্ড পেপারের যে সিলেবাস রিভিলিং এর বিষয়টা, সিলেবাসটা রিভিল করে দিয়েছি এবং এখন থেকে তোমরা সবাই জানো কোন কোন টপিক গুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সবাই জানো, রাইট? সো হোপফুলি এটা তোমাদের সব সময় কাজে লাগবে। এবার আমরা আগাই আমাদের এন্টায়ার বাংলার যে অনলাইন ব্যাচটা, সে বাংলা অনলাইন ব্যাচে আমি তোমাদের জন্য বা আমাদের এন্টায়ার কোর্স কি কি অফার করছে দেখো। প্রথমত আমাদের দুটো বিষয়, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, দুটি সাপ্তাহিক ক্লাস, এগুলোর আমরা সবাই বেসিক্যালি অ্যালাইন্ড। বাট একটা বিষয়, এইচএসসি 26 বাংলা 1.0 এর 70টি আর্কাইভ ক্লাস আমরা তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের একটি কোর্স কয়েকদিন আগে শেষ করেছি, সেটার নাম ছিল 26 বাংলা 1.0। এই কোর্সে আমরা 70টা লাইভ ক্লাস নিয়েছি। ক্যান ইউ ইভেন ইমাজিন 70টা লাইভ ক্লাস? এই 70টা লাইভ ক্লাস আমাদেরকে দিয়ে দিচ্ছি। তার কারণটা কি? খুবই সিম্পল একটা কথা বলি। অনেক সময় দেখা যায় যে আমাদের কোর্সে নিজস্ব একটা রুটিন আছে। আজকে অপরিচিতা, কালকে সমাস, পরশু বিভীষণের প্রতি মেঘনা, তারপর দিন বিদ্রোহী, এভাবে আমরা পড়িয়ে যাচ্ছি। মাঝে মাঝে কিছু প্রবলেম দেখা যায়। সাপোজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসে অপরিচিতা আর বিভীষণের প্রতি মেঘনাথ নাই, তার জায়গায় তোমার দিয়েছে গন্তব্য কাবুল আর হলো সুচেতনা, এই দুটা কবিতা, একটা গদ্য একটা কবিতা। তো তখন তোমাদের মাথায়, হ্যাঁ তখন তো নকদা আমাদের কাছে, ভাইয়া আপনার তোরা পড়ার নাই, আমি কিভাবে পড়বো, অথই সাগরে পড়লাম। সো তোমাদের যে প্রবলেম গুলা, এই প্রবলেম সলভ করতে আমরা 70টা আর্কাইভ ক্লাস ফ্রি করে দিয়েছি। সো যখন যে টপিক প্রয়োজন হবে সেই টপিকটা কিন্তু রেকর্ডেড ভার্সন দেখে নিবার পরে তো আমাদের কাছে লাইভ ক্লাস করবে। ভালো না আইডিয়াটা? জানিও কমেন্ট সেকশনে। এরপর দেখি ইন ক্লাস পোল কুইজ। অলরেডি তোমরা আজকে ইয়েস নো ভেরিয়েবল অনেক দিয়ে দিয়েছো, বাট আমরা ইন ক্লাস অনেক পোল ফায়ার করবো, যেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে ক্লাসের মধ্যে প্র্যাকটিস করাতে হেল্প করবে। দেন টিচারের দেখানো লেকচার স্লাইড পেয়ে যাবা লাইব্রেরি সেকশনে, যেটা ফারহান ভাই অলরেডি বলেছে। প্রতিটি অধ্যায়ের অনলাইন লেকচার শিট পাবা, এন্ড অবভিয়াসলি আমাদের যে এখানে মাস্টার বুক গুলো রয়েছে, সেই মাস্টার বুক গুলো কিন্তু তোমরা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছ। মাস্টার বুক বলতে কোনটা কথা বুঝাচ্ছি আমরা? এই যে বইটা রয়েছে, এই বইটাও কিন্তু তোমরা অবভিয়াসলি পেয়ে যাবা। ওকে, ডান। সো এরপরে দেখি পরবর্তীতে আমাদের এইচএসসি ও অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট শর্ট টপিকের দাগানো বই পিডিএফ। আমি গত বছর যে কাজটা করেছি, যে টপিকগুলো সিলেবাসে রয়েছে ওই টপিকগুলো নিজের হাতে বইতে দাগিয়েছি। দাগানোর পরে সেই জিনিসটা তোমাদেরকে হচ্ছে কি এই বছর ডেলিকেট করে দিচ্ছি। তার মানে তোমরা কিন্তু দাগানো বইও পাচ্ছ, প্লাস এর পাশাপাশি বাকি জিনিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। অনেক ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা। সো অলরেডি বলে ফেলেছি প্রতি সপ্তাহে ক্লাস হবে 2টা, এবং ক্লাসগুলো এখানে টাইম 4টা দেওয়া রয়েছে, বাট টাইমটা চেঞ্জ হতে পারে আসরের আজান এবং নামাজের ওয়াক্তের উপরে ডিপেন্ড করে। তবে টাইমটা 4টা অথবা 4:30 এর মধ্যেই থাকবে। গেল। এবার তোমাদেরকে একটা জিনিস হলো দেখাবো, বাংলা বুক লিস্ট। বাংলা বুক লিস্টে অনেকে হয়তো এর আগে দেখেছো যে আমাদের সাহিত্য পাঠ, অর্থাৎ সাহিত্য পাঠ বলতে পার্টিকুলারলি আমরা এই যে বইটা রয়েছে তোমাদেরকে হলো গিয়ে, এই বইটা হলো গিয়ে বুঝিয়ে থাকি সাহিত্য পাঠ। এটা হচ্ছে গিয়ে আমাদের সাহিত্য পাঠের হলো গিয়ে বইটা, এবং এই বইটা তোমাদের হলো গিয়ে অবশ্যই হলো গিয়ে পড়তে হবে। আর এই বইটা কলেজ থেকে তোমাদেরকে দিবে বেসিক্যালি, সো চিন্তা করার কোনো কিছু নাই বাংলা প্রথম পাঠের জন্য। এটা হচ্ছে কি সহপাঠ, এটাও তোমাদের কলেজ থেকে দিবে, এটা নিয়েও কোনো প্রকার টেনশন করার দরকার নেই। বাংলা ব্যাকরণের জন্য আসলে সেপারেট কোনো বই নাই। এইচএসসি লেভেলে বাংলা ব্যাকরণের জন্য সেপারেট কোনো বই নেই। বাজারে অসংখ্য বই রয়েছে, যেরকম উদাহরণস্বরূপ যদি বলতে চাই ধ্রুব একটি বই রয়েছে, তারপর এর পাশাপাশি বাংলা বিচিত্রা, ব্যাকরণ বিচিত্রা, অসংখ্য বই রয়েছে। কিন্তু আমি এখানে যে বইয়ের নামটা দিয়েছি বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী 2017 সাল, 2017 সালের এই বইটা টু মাচ ইফেক্টিভ। কারণ এটা হচ্ছে কিন্তু বেস, যার কাছে এই বইটা পড়া আছে সে বাংলা ব্যাকরণে অন্য সবার থেকে অ্যাটলিস্ট 100 কদম এগিয়ে আছে সামনের দিকে।
এখন প্রশ্ন করবা ভাই বাংলা প্রথম পত্রের এত বই, বাংলা দ্বিতীয় পত্রের কোনো বই নাই, তারপরে আপনি একটা নবম দশম শ্রেণীর বই দিয়েছেন, তাও আবার একটা পিডিএফ পড়তে হবে অনলাইন থেকে, আমি তাহলে করবোটা কি? আমার তো মাথায় হাত। তোমাদের যে মাথায় হাত, সে মাথায় হাতটা সলিউশন করবে 10NS এর বাংলা মাস্টার বুক। অর্থাৎ এই বইগুলো যেগুলো বোর্ডে লেখা আছে, এগুলো পাশাপাশি বাজারে অন্যান্য সকল বই ঘেটে অ্যাকচুয়ালি আমরা এই বইটা তৈরি করেছি, যেটা তোমাদের মাস্টার বুক হিসেবে বেসিক্যালি পরিচিত। এবং এই যে মাস্টার বুকটা রয়েছে, এই মাস্টার বুক যদি তোমরা যখন নিয়ে নিবা, তার মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি বাংলার বই সংক্রান্ত যে চিন্তা বা দুশ্চিন্তা বলতে গেলে, সেই দুশ্চিন্তার কিছু থাকবে না। ভাই যদি অ্যাড করতেন। একটা জিনিস একটু অ্যাড করি, গত বছর স্টুডেন্টদের কাছে সবকিছুই ভালো লেগেছে, শুধু একটা জায়গায় তারা কমপ্লেন করেছে, সেটা হচ্ছে যে বাংলা বইটা অনেক মোটা, এত মোটা যে এটা আলগাতে কষ্ট হয়, ইয়া মোটা। সো এটা ভাইয়া এত ভারী, কলেজে নিয়ে যাওয়া যায় না, মানে ব্যাগ ছিঁড়ে যায় এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো এই জন্য এই বছর আমরা যেটা করছি, এই বইটার মধ্যে কিন্তু ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার, দুই পেপারই আছে। এবং অনেকবার বলেছি একটা কথা, যে দেখো এসএসসি চেয়ে এইচএসসি তে কিন্তু বাংলা দ্বিগুণ পড়তে হয়, সাইজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই বছর স্টুডেন্টদের যাতে এত কষ্ট করতে না হয়, এটা দিয়ে ডাম্বেলের মতো যাতে জিম করতে না হয়, মানে বডি বিল্ডিং যাতে এটা দিয়ে করতে না হয়, এই জন্য আমরা এটাকে দুইটা পেপারে ভাগ করে দিচ্ছি। অর্থাৎ বাংলা এই বইটাকে আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এভাবে ভাগ করে দিচ্ছি। এবং আরো কিছু অ্যাডিশনও, নতুন কিছু প্রশ্ন অ্যাড হচ্ছে, নতুন করে আরো এমসিকিউ অ্যাড হচ্ছে, নতুন করে আরো সিকিউ অ্যাড হচ্ছে। অর্থাৎ আরো ভালো একটা বই, এইচএসসি 26 যে বইটা পেয়েছে 27 এর চেয়েও ভালো একটা বই পাবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বইয়ের ক্ষেত্রে আমি যদি বলি, সেটা হচ্ছে এটার পেজগুলো, আমি জানি না আসলে ক্যামেরায় কতটুকু ভালো তোমরা বুঝতে পারছো, এটার পেজগুলো না নরমালি আমরা যেরকম সাদা কাগজে পড়ি বা নিউজ প্রিন্ট যেটা হয়, একদম মনে করো কম জিসিএম এর বা একদম পাতলা, যে একদিকে দাগালে, একদিকে হাইলাইটার পেন দিয়ে দাগালে অন্যদিকে দাগ পড়ে যায়, এটা এরকম না, এটা মোটা কাগজ। সো একদিকে দাগাবা, একদম জেল পেন দিয়েও যদি দাগো অন্যদিকে এটা দাগ পড়বে না, দ্যাটস নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এটা একটু কর্ণফুলী কাগজ বলে এটাকে। সো এই কাগজটা একটু হলদেটে কালারের হয়, তখন হয় কি লাইটের যে রিফ্লেকশনটা, আলোর যেই ডিরেক্ট প্রতিফলনটা, এটা হয় না দেখে চোখের একটু আরাম হয়। তার মানে তোমার নর্মালি সাদা কাগজ পড়তে তোমার কিন্তু টানা বেশ কিছুক্ষণ পড়লে তোমার অনেকক্ষণ পর চোখ ব্যথা করবে, মাথা ব্যথা করবে। বাট এই বইটা তুমি যদি সারাদিনও পড়ো, এই বইটাতে যেহেতু আলো একই রকম ভাবে রিফ্লেক্ট হয় না, এই জন্য এই বইটা পড়তে এত প্যারা হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে, আচ্ছা। সো এরপর যদি হলো গিয়ে সামনের দিকে হলো গিয়ে আমরা আগাই, এখানে আমরা এখন দেখব আমরা আসলে কিভাবে পড়াবো। ভাইয়া আমরা আসলে কিভাবে পড়াচ্ছি, এই ব্যাপারে যদি হলো গিয়ে আপনি কিছু হলো গিয়ে বলতেন, যে ক্লাসে অ্যাকচুয়ালি আমাদের প্যাটার্নটা কিরকম থাকে। ওকে, সো আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের যখন ক্লাসে আমরা পড়াই, আমরা ক্লাসে চেষ্টা করি একদম লাইন বাই লাইন পড়াতে, আমরা ক্লাসে চেষ্টা করি একদম লাইন বাই লাইন পড়াতে, ঠিক আছে? এখন আচ্ছা, এই ক্লাসে কি রেকর্ড থাকবে কিনা? আমাদের অ্যাপে হওয়া সব ক্লাসেরই রেকর্ড থাকে, আমাদের অ্যাপে হওয়া প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকে, কোনোটাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের পেইড ব্যাচের লেকচার শিট আর লেকচার স্লাইড তোমাদেরকে এটা ফার্স্ট ভাইয়া দেখাবে। তবে তার আগে আমি যদি একটু বলি, আমাদের প্রত্যেকটা গল্প বলো, কবিতা বলো, আমরা একদম লাইন ধরে ধরে পড়াই, প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়াই, এবং প্রত্যেকটা শব্দের আলাদা ব্যাখ্যা তোমরা আমাদের ক্লাসে পাবা। এবং আমাদের লেকচার স্লাইডেও আলাদা করে মার্ক করা থাকবে, আমাদের লেকচার শিটেও আলাদা করে মার্ক করা থাকবে। আচ্ছা, তানজিরুল ইসলাম বলছে ভাইয়া ব্যাকরণ অংশের কয়েকটা টপিক আবার একটু দেখালে ভালো হতো। না না, সমস্যা নাই, তো সমস্যা হবে না। ওকে, গেল কোথায়? আচ্ছা, আমরা তাহলে আমাদের একটা স্লাইড, একটু আমাদের ক্লাসের, আমাদের নর্মাল ক্লাসের স্লাইড কেমন হয় এটা যদি একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা মনে করো বিভীষণের প্রতি মেঘনাদ, এটা আর্গুয়েবলি বাংলার সবচেয়ে কঠিন টপিক, এটার সাথে কম্পিটিশন করা হচ্ছে বিদ্রোহী। এই কবিতাটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, এবং আরেকটা যেটা কবিতা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, এই দুইটা কবিতা অত্যন্ত কঠিন। তো আমরা একটু এই কবিতাগুলো দিয়ে তোমাদেরকে দেখাতে চাই যে আমাদের কেমন হয়। দেখো, ওকে, এটি মানে কি? তার মানে আমরা আমাদের ক্লাসে, আবারও বলছি, আমাদের এই বাংলা ক্লাসে কিন্তু আমরা অ্যাডমিশন এইচএসসি দুইটাই পড়াবো। তার মানে যেই টপিকের যেই জায়গাগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের এই কালার দিয়ে মার্ক করা থাকবে। এই যে এই কালারটা দিয়ে মার্ক করা থাকবে, এই কালারটা দিয়ে মার্ক করা থাকবে। আর যেগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে তোমাদের ইয়েলো মার্ক করা থাকবে, এইচএসসির জন্য যেগুলো ইম্পর্টেন্ট। আর যেগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাংলা ফার্স্ট পেপারে কিন্তু এমসিকিউ আছে, সেগুলো এই সবুজ কালারে মার্ক করা থাকবে। ক্লাসের স্লাইড
ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো। ভাইয়া আর্কাইভ প্লাস কোথায় পাবো? অ্যাপেই পাবো সবকিছু। ক্লাস লাইব্রেরি নামক একটা অপশন আছে, সবকিছু দেখাই দিবে, এত টেনশনের কিছু নাই, দেখাবো। ঠিক আছে? একজন জিজ্ঞেস হচ্ছে মাস্টার বুক কি ফ্রি কিনা? না, মাস্টার বুক ফ্রি না। মাস্টার বুক কেনার জন্য অপশন তোমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবা। তোমরা এখন যারা যারা অলরেডি কোর্সে ভর্তি হয়ে গেছে মাস্টার বুক ছাড়া, কোনো সমস্যা নাই, তোমাদের কিছুদিন পরেই মাস্টার বুক আপগ্রেড করুন এরকম একটা অপশন তোমরা পাবা। আমরাও তোমাদেরকে শিখিয়ে দিব, দেখিয়ে দিব, একদমই প্যারা খাওয়ার কোনো কারণ নাই, কোনো কিছু মিস হবে না। হ্যাঁ, টনিক নিয়ে আমার একটা জিনিস দেখানো ছিল। ইয়েস, ঠিক আছে, ওকে। আমরা যে টনিক গুলো দিচ্ছি, টনিক গুলোর মানে কি অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে যেই টপিক গুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসছে এবং এবারও তোমাদের সময়ও প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। অ্যাডমিশন টনিকের কনসেপ্ট আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পারছি, এমসিকিউটা বুঝতে পারছি, বাট আমাদের একটা প্রবলেম করে ফেলে। বলতে পারো যে ভাইয়া এই যেখানে এইচটি বলতেছেন, এইচএসসি টনিক, এমসিকিউ টনিক, এমসিকিউ তো এইচএসসি তেও আসে, তাহলে এটা কিভাবে কি করতেছেন? মানে এইচটি বা এইচএসসি টনিকটা তো বুঝলাম না। বেসিক্যালি তোমরা যখন একটা হলো কবিতা বা হলো গদ্য বা কোনো হচ্ছে প্রবন্ধ হলো গিয়ে পড়ো, সে গদ্য পদ্য নাটক উপন্যাস বা প্রবন্ধের পুরাটা অংশ কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। আমি যদি আরেকটু মানে নিশ করে বলি, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা হচ্ছে কি বিদ্রোহী কবিতা। সেই বিদ্রোহী কবিতাতে কাজী নজরুল ইসলামের অনেক ধরনের মানে সক্ষমতার কথা বলা হয়েছে যে তিনি আসলে মানে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে কোনো রূপ ধারণ করতে পারেন। অনেক বড় একটা কবিতা, বাট ওই কবিতার সকল অংশ থেকে সিকিউ আসে না। মেইনলি সিকিউ আসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে কবি নজরুলের সত্তাটা রয়েছে সেখান থেকে। তো আমরা ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব এই জায়গাটা ভালো করে পড়লে তুমি সিকিউতে কমন পাবা, এই জায়গাটা ভালো করে পড়লে তুমি এমসিকিউতে কমন পাবা এইচএসসির জন্য, আর অমুক জায়গাটা ভালো করে পড়লে তুমি অ্যাডমিশনের যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউটা অ্যাকচুয়ালি তোমরা কমন পাবা। ঠিক আছে? তো এই যে বিষয়টা, এটা নিয়ে এখানে মূলত কথাবার্তা বলা হচ্ছে। ওকে, সো আমাদের টনিকের বিষয়টা গেল। এবার তোমাদেরকে যদি দেখাই আমরা আসলে একটা কবিতা কিভাবে পড়াই। কবিতার শুরুতেই আমরা কবি পরিচিতি দিয়ে দিই যাতে কবির ব্যাপারে তোমার আইডিয়া থাকে। কবির ব্যাপারে আইডিয়া হয়ে যাবার পরে আমরা যে কাজটা করি, আমরা পড়ি শব্দার্থ। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া কবিতা পড়ানোর আগেই শব্দার্থ পড়াচ্ছেন, এটা কেমন কথা? কেন কবিতা পড়বো তার কোনো শব্দার্থ পড়বো? প্রবলেমটা অ্যাকচুয়ালি এই জায়গায়, তোমরা যখন আগে শব্দার্থ না পড়ে কবিতা পড়তে যাও তখন আসলে মাথার মধ্যে হাত দিয়ে ফেলো। যেরকম কবিতার ভিতরে এক জায়গায় লাইন রয়েছে, নিকুম্ভিলা যজ্ঞাগার, নিকুম্ভিলা কি, যজ্ঞাগার কি, পৃথিবী কি, দুনিয়া কি, মাহাতো, ওইখানে অলরেডি আউট হয়ে যাবে। তোমাদের এই প্রবলেমটা সলভ করতে আগে শব্দার্থ পড়াই, এবং এটা অ্যাকচুয়ালি প্রসেস। শব্দার্থ তুমি জেনে আসা যে নিকুম্ভিলা যজ্ঞাগার মানে রংকাপুরীতে মেঘনাথ যেখানে যজ্ঞ করতো বা পুজো করতো সেই জায়গাটাকে মূলত বোঝানো হচ্ছে, তাই না? তাই এরকম একটা জায়গা থেকে নিকুম্ভিলা যজ্ঞাগারের মিনিংটা জানলা, কবিতা যখন পড়বা তুমি তাকে ও আচ্ছা ভাইয়া তো মিনিংটা পড়াইছিল, মিনিং তো এইটা, ওকে গট ইট, ক্লিয়ার। ঠিক আছে, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তো আমরা তো শব্দার্থের বিষয়টা হলো কি শিখে ফেললাম। এবার দেখি আমরা বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা, এই কবিতাটা তোমাদের সামনে চলে আসছে। আমি একটু স্ক্রিন থেকে সরে দাঁড়াই, আমি একটু ভয়েস ওভার দিয়ে কথা বলি। তোমাকে এমন ভাবেই আমি কবিতাটা মানে মানে প্রেজেন্ট করব যাতে ক্লাসে যখন আমরা বুঝাচ্ছি, বুঝানোর সময় তো ভাইয়ার ভয়েসে বুঝতেছই, বা তুমি যখন নিজে স্লাইডটা পড়তে নিবা তখনও যাতে মনে হয় যে তোমরা সবকিছুই বুঝতেছো। আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ পড়ানোর বস কিন্তু ফারহান ভাই। ফারহান ভাই এখানে কিছু বলবেন? অলরাইট, সো আমি যদি একটু এই প্রসঙ্গে বলি, আমি যখন নিজে এইচএসসি স্টুডেন্ট ছিলাম তখন আমি একটা জায়গা নিয়ে অনেক স্ট্রাগল করতাম। সেটা হচ্ছে আমাদের বইয়ের পিছনের পৃষ্ঠায়, মানে কবিতাটা লিখেছে মনে করো এই পৃষ্ঠায়, এর 2-3 পৃষ্ঠা পরে গিয়ে হচ্ছে শব্দার্থগুলো লিখতো। সো এটাতে ঝামেলা যেটা হতো সেটা হচ্ছে যে শব্দার্থ বারবার উল্টে উল্টে দেখতে হতো, আর উল্টে উল্টে দেখার ঝামেলা এড়ানোর জন্য আমি যেটা করতাম, আমি হচ্ছে পেন্সিল দিয়ে একটা কবিতার এমন একটা শব্দ মনে করে লিখেছে যেটা আমি বাপের জন্য কোনোদিন শুনিনি, প্রথমবারের মতো আজকে শুনলাম। এইরকম শব্দের অর্থগুলো আমি আবার পাশ দিয়ে পেন্সিল দিয়ে লিখে রাখতাম, কিন্তু এতেও সমস্যা হচ্ছে যে লেখার জায়গা হতো না, কারণ এত নোট। মানে মনে করো তুমি যদি বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা পড়ো, অলরেডি যারা পড়ে ফেলেছে তারা জানো, কিংবা তুমি যদি বিদ্রোহী কবিতাটা পড়ো দেখবা যে প্রত্যেকটা লাইনে 3-4টা শব্দের ব্যাখ্যা তুমি জানো না। সো প্রত্যেকটা শব্দ এভাবে আলাদা আলাদা করে পেন্সিল দিয়ে লেখা অনেক সময় সাপেক্ষ এবং জায়গাও হয় না। এই জন্য আমরা যেটা করেছি, ক্লাসের স্লাইডে ফুল দিয়ে দিয়েছি। দেখো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তার মানে এখানে এতক্ষণে মানে কি, এতক্ষণে মানে ইন দ্য মিন টাইম, মানে এখন পর্যন্ত।
অরিন্দম, এই যে এটা তো একটা নতুন শব্দ অরিন্দম, এটা তো আগে কখনো শুনি নাই। দেখো অরিন্দমের ব্যাখ্যা এখানে দিয়ে দেওয়া আছে। অরিকে দমন করে, অরি মানে কি? অরি মানে হচ্ছে শত্রু, অরিকে দমন করে যে তাকে বলা হয় অরিন্দম। তার মানে জেনে ফেললাম এতক্ষণে অরিন্দম, অরিন্দম বলতে তাকে, তাহলে এক কথায় যদি প্রকাশ করি অরিন্দম বলতে কাকে বোঝায়? অরিকে দমন করে যে তাকেই বলা হচ্ছে অরিন্দম। কিন্তু এই স্পেসিফিক কবিতাটাতে অরিন্দম বলতে কাকে বোঝানো হচ্ছে? মেঘনাথকে বোঝানো হচ্ছে। দুইটাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে ভাবার্থটা কি সেটাও আছে, আবার এখানে আক্ষরিক অর্থটা কি, ঠিক আছে, আক্ষরিক অর্থটা কি এটাও কিন্তু আছে। তার মানে এই প্রসঙ্গে কবি বলেছেন এক সাবানে কাপড় কাচা সেই সাবানে গোসল, বুঝছো? তার মানে আমাদের এই ক্লাসের স্লাইডে তুমি ভাবার্থ গুলো পাবা, তুমি আক্ষরিক অর্থ পাবা। ক্লিয়ার কিনা? যারা যারা জিজ্ঞেস করছো ভাইয়া মাস্টার বুক কি ফ্রি কিনা, এত মোটা একটা বই আসলে ফ্রি দেওয়া সম্ভব না আমাদের পক্ষে, বাট এটা তোমাদের জন্য আমরা যে উপহারটা তৈরি করেছি সেটা হচ্ছে এটার যে হোম ডেলিভারিটা হবে, এই ডেলিভারিটা ফ্রি হবে। তার মানে এইটার জন্য তোমাকে আলাদা করে, এটা ডেলিভারির জন্য তোমাকে আলাদা করে টাকা দিতে হবে না। বাট বইটা তো অনেক মোটা সোটা নাদুস নদুর গাদুম গুদুম একটা বই, এটার জন্য ইউ নিড টু পে এক্সট্রা। বুঝতে পেরেছো? খুব বেশি টাকা হবে না, তাও আমি তোমাকে বলি ইভেন 500 টাকা, 500 অ্যারাউন্ড এরকম হবে। ওকে, আলাদা করে কিনতে হবে। জি ফাইজা, এটা আলাদা করে কিনতে হবে। এতটুকু কি ক্লিয়ার আমাদের? আচ্ছা, তারপর বিষাদ মানে কি? বিষাদ মানে হচ্ছে দুঃখ। এটা অনেকে জানো আবার অনেকে জানো না, যারা জানো না তাদের জন্য এখানে মনের দুঃখ বলে দেওয়া আছে। এখন জানিনু মানে কি? জানিনু মানে হচ্ছে জানি না। হ্যাঁ, লক্ষণ, লক্ষণ কে? লক্ষণ হচ্ছে রামের ছোট ভাই, রামের কে? কনিষ্ঠ ভ্রাতা। কনিষ্ঠ মানে কি? কনিষ্ঠ মানে হচ্ছে ছোট, কনিষ্ঠ ভ্রাতা। ওকে, তারপর পশিল, পশিল মানে কি? পশিল মানে হচ্ছে প্রবেশ করলো বা ঢুকলো, এন্টার্ড। প্রবেশ করলো মানে কি? এন্টার্ড। বুঝতে পেরেছো? এইরকম ভাবে প্রত্যেকটা কবিতার শব্দ বাই শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমরা আক্ষরিক অর্থ বোঝাই, ভাবার্থ বোঝাই, যাতে করে আমরা নিশ্চিত করতে পারি তোমাদের এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, এবং আরো বড় হয়ে চাকরি পরীক্ষা বলো, কোথাও যাতে আন্ডারস্ট্যান্ডিং এর কোনো গ্যাপ না থাকে। ভাইয়া মাস্টার বুক কিনলে কি ফার্স্ট আর সেকেন্ড দুইটাই আলাদা করে কিনতে হবে? না, তুমি একবারই অর্ডার করবা, আমাদের বাংলা ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপারে আলাদা করে মাস্টার বুক থাকবে না, মানে কেনার ক্ষেত্রে অপশন থাকবে না। তুমি একটা অর্ডারেই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একই বান্ডেলে পেয়ে যাবা। বইয়ের দাম অ্যারাউন্ড 500 টাকার মতো হবে, বুঝছো? এবং ইন্টারেস্টিংলি এই বইটা যদি তুমি কিনো, তোমার কিন্তু আর কোনো বাংলার বই লাগছে না, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের আর কোনো বই লাগছে না তোমার। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তারপর যদি সামনে আগাই, এরপর দেখো এরপর ক্লাসের স্লাইডে সবই আছে মোটামুটি। তাঁত মানে কি? তাঁত মানে হচ্ছে চাচা। তো চাচার অনেকগুলো প্রতিশব্দ আছে, পিতৃব্য, চাচা, পিতার ভাই, সবকেই তাঁত বলা হয়। তো এখানে কাকে তাঁত বলা হচ্ছে দেখি, এটা কে পারে? কাকে তাঁত বলা হচ্ছে? ভাইয়া বাংলা কোন রাইটারের বই কিনবো? বাংলার রাইটার একজনই, মাহবুবুল হাসান ফারসিন, সরি মাহবুবুল নেওয়াজ ফারসিন, বাংলার বইয়ের রাইটার একজনই। ওকে, বইয়ের দাম বলে দিয়েছি, বইয়ের রাইটারের নাম বলে দিয়েছি। মাস্টার বুকের কি পিডিএফ থাকবে না? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এইটা তোমাদেরকে যখন লেকচার শিট গুলো দেখাবে তোমাদের ফারসিন ভাইয়া, তখন তোমাদেরকে এটা দেখাবে। ওকে, অলরাইট। এরপর ফারসিনকে আবার ডেকে নেই। ফারসিন, এখন তুই লেকচার শিট ওপেন করে দেখা। আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি তোমাদের লেকচার শিটের দিকে এবার যাই, লেকচার শিট মানে তোমরা তখন কনফিউজ হয়ে যাবে, ভাইয়া মাস্টার বুক বলেন, লেকচার শিট বলেন, দিবেন কোনটা? আসলে বেসিক্যালি সবই দিব, মানে কোনো জায়গা থেকে তোমাদের অতৃপ্ত রাখবো না, যা চাও তাই দিব। ওকে, এখন এখানে আসলে আমাদের লেকচার শিটের ব্যাপারটা কি? আমরা তো তোমাদেরকে এই যে মাস্টার বুকটা, এই মাস্টার বুকটা আমি লিখেছি, এই মাস্টার বুকটা কিন্তু তোমাদেরকে বাসায় পাঠিয়ে দিয়েছি যারা যারা অর্ডার করছো। ওকে, তার মানে এর হার্ড কপিটা যাবে। এখন তোমাদেরকে আরো একটা জিনিস প্রোভাইড করবো, সেটা কি জানো? সেটা হচ্ছে হার্ড কপিটা বাদেও তোমাদেরকে কিন্তু আমরা একটা অনলাইন ভার্সনও হচ্ছে কি প্রোভাইড করব। আমি একটু জুম করি, তাই না? অনেক হয়তো দেখতে পাচ্ছ না একদম। আচ্ছা, এই যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা ইংরেজি আইসিটি, এটা তোমার কোন টপিকের উপরে? আমি যদি নিচের দিকে নামি, ওকে, এটা হচ্ছে বিদ্রোহী কবিতা। সো আমরা বিদ্রোহী কবিতার যদি হচ্ছে ইয়ানার কথা চিন্তা করি, সম্পূর্ণ যে আমার লেকচার মানে লেকচার শিটটা, সেই শিটটার কথা যদি হলে আমি একবার দেখি, দেখো। আচ্ছা, তাহলে একটু আমরা এখান থেকে বের হই। আচ্ছা, এর থেকে জুম হচ্ছে না অ্যাকচুয়ালি। আচ্ছা, আই থিঙ্ক দেখা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, যেটা হলো কি বলতেছিলাম, তো আমাদের এরকম একটা কিন্তু
অনলাইন ভার্সন তোমাদেরকে হলো কি দিয়ে দেওয়া হবে। এই যে আমার অনলাইন ভার্সনটা আছে, এই অনলাইন ভার্সনে তোমরা শিখন ফল থেকে শুরু করে প্রাক মূল্যায়ন বাকি সবকিছু কিন্তু পাবা। অর্থাৎ তোমাদেরকে তো একটা আমরা মানে কি বলে এ ধরনের হার্ড কপি দিচ্ছি, হার্ড কপির পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের পরে আমরা কিন্তু এই ধরনের একটা তোমার অনলাইন ভার্সন দিয়ে দিব। এই যে অনলাইন ভার্সন, সে অনলাইন ভার্সনে কিন্তু এভাবে সবকিছু অ্যাকচুয়ালি লেখা থাকবে। তার মানে তোমরা অনলাইন ভার্সনও পাচ্ছ, পাশাপাশি হলো কি অফলাইন ভার্সনও পাচ্ছ। এখানে একটা কথা আছে, এই অনলাইন ভার্সনে যারা মনে করেন যে আলাদা করে টাকা পয়সা দিতে হবে নাকি, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ক্লাসের সাথে ক্লাসের ম্যাটেরিয়াল হিসাবে তোমরা দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে গিয়ে দাগানো লেকচার স্লাইড, এবং নাম্বার টু হচ্ছে আমাদের এই ধরনের একটা অনলাইন ভার্সন হলো গিয়ে লেকচার যে পিডিএফ রয়েছে সেই লেকচার পিডিএফ লেকচার শিটটা। ওকে, সো এভাবে পুরোটা কবিতা যেভাবে যেভাবে হলো গিয়ে আমরা ক্লাসে দেখিয়েছি সেভাবে অ্যাকচুয়ালি তোমাদের এই লেকচার শিটের মধ্যেও কিন্তু থাকবে। ওকে, ডান। সো আচ্ছা, আমরা এক্সিট করে আরেকটু তোমাদেরকে জুম ইন করে দেখাই। এই যে দেখো, একদম আরো বড় করে তোমাদেরকে হলো দেখাচ্ছি। দেখো একদম একটা শব্দের অর্থটা কোন জায়গায়, ভাইয়া যেটা একটু আগে বললো, অর্থ দেখার জন্য কিন্তু আমরা একদম বইয়ের পিছনে যেতে হচ্ছে না। কবিতা পড়ানোর সময় কিন্তু আমরা এই জিনিসগুলো সম্পূর্ণরূপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস একটু অ্যাড করে দেই, সেটা হচ্ছে এই যে অনলাইন লেকচার শিটটা পিডিএফটা, এটা তোমরা তোমাদের অ্যাপে পাবা। যেদিন আমরা মনে করো বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা পড়াবো, সেদিন তোমরা হচ্ছে এই অনলাইন যে পিডিএফটা এটা পাবা। এই পিডিএফটারই ফুল যে প্রিন্টটা, এইটা তোমরা এই বইয়ের মধ্যে পাবা, ঠিক আছে? এবং এই বইতে আরো অ্যাডিশনাল অনেক কিছু আছে, বুঝতে পেরেছো? তার মানে এই বইটা যদি তুমি আলাদা করে পারচেস করো তাহলে তুমি সবকিছুই পাবা। তাহলে হচ্ছে তুমি এইগুলোও, এটারও প্রিন্টেড ভার্সনটা পাবা, আবার এর মধ্যে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন বলো, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন বলো। তার মানে এখন থেকে অ্যাডমিশন টেস্টের জন্য যদি তুমি প্রিপারেশন নিতে চাও, কোন টপিকে প্রায়োরিটি দিতে হবে, কোনটা পড়তে হবে, কোনটা ছাড়তে হবে, এটা একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ওকে, আমি আমাদের এখানে যে কোশ্চেনের প্যাটার্ন গুলো রয়েছে, প্যাটার্ন গুলো হলো কিছু তোমাদেরকে দেখাই। ও আরেকটা তো বিষয়, ইম্পর্টেন্ট থিং ভাইয়া ওদেরকে বলতেই ভুলে গেছি, এটা হচ্ছে কঠিন লাইনের সহজ ব্যাখ্যা। আমাদের এন্টার বাংলা টিমের নতুন ইনভেনশন বলতে পারো। এটা হচ্ছে দেখো, আমরা কিন্তু অনেকগুলা লাইন যেগুলো হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে বারংবার আসে, সেগুলো নিয়ে আমরা খুব প্যারা খাই, বুঝি না কি করব না করব। সো ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আসতে পারে পরীক্ষায়, ওগুলো একদম লিস্ট আকারে দিয়ে দিয়েছি। পরীক্ষার আগের রাতে মানে সাপোজ ফোন নিয়ে ফারহান ভাইকে নক দিয়ে বলতে হবে না, ভাইয়া আমি সাইক্লোন, আমি ধ্বংস, এটার মানে কি একটু ব্যাখ্যা করে বুঝায় দেন, বলতে হবে না। বা আমাকে নক দিয়ে জিজ্ঞাসা করতে হবে না, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আরেক হাতে রণতুর্য, ভাইয়া এটার মানে তো বুঝতেছি না, ব্যাখ্যা করে দেন। এই সব কিছুর মানে তোমাদের লেকচার যে শীটটা রয়েছে সেই শীটের মধ্যে পেয়ে যাবা। অর্থাৎ তোমাদের একটা লেকচার শীট, সেটা হলো কি হাজার ধরনের সমস্যার সমাধান করবে। এবং দেখো এই যে পার্টিকুলার এই টপিকটা অনেক বড় দেখে আমরা এখানে প্রায় কয়টা, আমরা এখানে 10টা কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন অ্যান্সার দিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি, এখান থেকে কিন্তু খ নম্বর বা অনুধাবনমূলক প্রশ্ন আসবে সৃজনশীলের ক্ষেত্রে। ওকে, ডান। এক্সাম সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো, এরপর দেখো লেখক পরিচিতি ইত্যাদি রয়েছে, পাঠ পরিচিত রয়েছে। এখানে আরেকটা বিষয়, আমরা একটা কাজ করেছি, পাঠ্যপুস্তকের শেষে কিছু মানে প্র্যাকটিস কোশ্চেন থাকে না, যে অমকটা কি তমকটা কি, অনেক সময় বোর্ডের প্রশ্নতেও এখান থেকে ডিরেক্ট অপশন সহ তুলে দেয়। খুবই রেয়ারলি হয়, হয়তো 6-7 বছরে একবার ঘটে, বাট ঘটনাটা ঘটে। সো এই জিনিসটা আমরা সলিউশন কিন্তু দিয়ে দিয়েছি। যেরকম বিদ্রোহ কবিতা কবি কার বুকের ক্রন্দন শ্বাস, অ্যান্সার হচ্ছে কি খ বিধবার বুকের ক্রন্দন শ্বাস। আমরা এইগুলো অ্যান্সার দিয়ে দিয়েছি। শুধুমাত্র পাঠ্যপুস্তকের প্রশ্ন না, এর পাশাপাশি পাঠ্যপুস্তকে যে আমার সৃজনশীল প্রশ্নটা রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নটা কিন্তু আমরা পার্টিকুলার যে অ্যান্সার, সেই অ্যান্সারটা এখানে দিয়ে দিয়েছি। এবার তোমাদের জন্য একটা হলো কি মজার বিষয় হচ্ছে কি বলি, বিগত বছরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। টপিক ভিত্তিক প্রত্যেকটা লেকচার শিটে আমরা বিগত বছরের প্রশ্ন দিয়ে দিয়েছি। অর্থাৎ এই বিদ্রোহী থেকে বোর্ড পরীক্ষায় কত কত সালের প্রশ্ন এসছে, যেরকম 2022 সালে আসছে, 2019 সালে আসছে, ইত্যাদি ইত্যাদি। তবে বিদ্রোহী কবিতায় দেখা গেছে এই পর্যন্ত রিসেন্ট টাইমে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তেমন একটা প্রশ্ন আসে নাই। তার মানে তোমাদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বেলা আসলো চলে আসতে পারে। অর্থাৎ তোমরা যদি আমাদের লেকচার শিটটা একটু স্ট্র্যাটেজিক্যালি ফলো করো, সকল জায়গায় ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবা। এরপরে রয়েছে আমাদের প্র্যাকটিস, এবং আমরা যদি হচ্ছে একবার একটু একটার নিচের দিকে চলে যাই, কারণ অনেকগুলো পেজ তো
টাইম লেগে যাবে। দেখো শুধুমাত্র এক বিষয়তে আমরা প্রায় 59টার মতো প্রশ্ন দিয়ে দিয়েছি। তোমরা যদি এই সবকিছু মিলে প্রায় 100টার মতো কোশ্চেন রয়েছে এখানে, মানে বোর্ড প্রশ্ন, তারপর প্র্যাকটিস প্রশ্ন, পাঠ্যপুস্তকের প্রশ্ন, 100টার মতো প্রশ্ন রয়েছে। এক বিজয়ী কবিতার এতগুলো প্রশ্ন সলভ করলে মনে হয় না এর বেড়ার কিছু আসবে। ভাই আসার কি আর চান্স আছে কোনো? আর কোনো চান্সই নেই। আর একটা জিনিস একটু যদি বলি, সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এর বাইরে কি কোনো বই কিনতে হবে নাকি? উত্তর হচ্ছে যে না, শুধুমাত্র আমাদের মাস্টার বুক ফলো করলেই তোমার হবে। দেখতেই পাচ্ছ এখানে এর বাইরে আর কি চাও আমি জানি না। তুমি এর বাইরে, যারা জিজ্ঞেস করছে ভাইয়া এর বাইরে কি বই কিনতে হবে নাকি, এর বাইরে আর কিছু নাই বাবা। বাংলা অনেক পড়তে হবে, দ্যাটস ওকে, কিন্তু তার মানে এই না যে তোমাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে হবে। বিদ্যাসাগর তোমাকে হতে পারে না, ঠিক যতটুকু দরকার ততটুকু আমরা পড়াবো, এটা নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই। আমাদের বইটি ফলো করলে তোমাদের চলবে। যারা জিজ্ঞেস করছে যে ভাইয়া বইকে আলাদা করে কিনতে হবে কিনা, তার অ্যান্সার ইজ ইয়েস, বইটা আলাদা করে কিনতে হবে। একটু যদি স্লাইডে যাই, আমি হচ্ছে ক্লাস রিভিউর গাটা দিয়ে নেই, আরেকবার অ্যানাউন্সমেন্ট একটু দিয়ে দেই, অনেকে হয়তো এই ব্যাপারটা একটু কনফিউজড। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, সো আজকে যেটা বলছিলাম, এটা অ্যানাউন্সমেন্টটা কি ছিল, আমাদের যে গ্রুপটা রয়েছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপটাতে আজকের ক্লাসে তোমার কেমন লাগলো, আজকের ক্লাসে তোমার কেমন লাগলো এটা নিয়ে একটা ক্লাস রিভিউ দিবা। অলরেডি অনেকে অভিযোগ করেছে কমেন্টে যে ভাইয়া ক্লাস রিভিউ অ্যাপ্রুভ করা হয় না। ক্যামেরা থেকে বের হয়ে আমি 5 জনের ক্লাস রিভিউ, যারা ক্লাস চলাকালীন সময় দিয়ে দিয়েছে তাদেরটা অলরেডি আমি অ্যাপ্রুভ করে ফেলেছি। তার মানে তুমি যদি দ্রুত দিয়ে দাও পোস্ট, আমার হাতে মোবাইল থাকতে থাকতে আমি কিন্তু অ্যাপ্রুভ করে দিব। ওকে, দ্যাটস নাম্বার 1। ক্লাস রিভিউর মধ্যে যারা টপ 5 রিঅ্যাকশন যারা পাবে, টপ 5 রিঅ্যাকশন কাউন্ট যাদের হবে, ঠিক আছে, সবচেয়ে বেশি লাইক, লাভ, স্যাড, হাহা, অ্যাংরি যারা পাবে টপ 5, তাদেরকে আমাদের বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা কি দিচ্ছি, বাংলা বিভাগের উপহার দিচ্ছি। বাংলা বিভাগের উপহার দিচ্ছি আমরা তোমাদেরকে 5টা বই তোমাদের বাসায় পাঠিয়ে দেব। ঠিক আছে, একজন একটা করে পাবা, যদিও এই 5টা বই থাকছে তোমাদের উপহার। সো দেরি না করে এখনই জলদি জলদি আমাদের আজকে ক্লাসে কেমন লাগলো এটা ক্লাস রিভিউটা কোথায় দিয়ে দিবা, আমাদের সবচেয়ে ফেভারিট যে গ্রুপটা রয়েছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপটার মধ্যে তোমরা দিয়ে দাও। যারা যারা ক্লিয়ার তারা একটু ক্লিয়ার লিখে ফেলো। হ্যাঁ, ক্লাস শেষ করেও দিতে পারো, কোনো সমস্যা নাই। টপ 5, কারণ এরকম আরো পুরস্কার আরো সামনে আসবে। সো টপ 10 দিতে থাকলে আসলে পুরস্কারের মাহাত্ম্যটা কমে যাবে আর কি। ওকে, ওভার টু ইউ ফারসিন। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস। সো আমরা হচ্ছে কি একটু দেখি পরবর্তীতে আমরা কোন আর কি কি বিষয় অ্যাকচুয়ালি ক্লাসের বাকি রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি তোমাদের জায়গায় থাকলে এতক্ষণে হলো গিয়ে বের হয়ে কাজটা করে ফেলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, সো আমরা আগাই। আমরা হচ্ছে ফ্রি কোর্স, এটা আই থিংক মোটামুটি সবাই হলো গিয়ে জানি যে ফ্রি কোর্সের বিষয়টা, যে আমাদের বাংলা ইংলিশ আইসিটি হলো ফাউন্ডেশন কোর্স আছে। তারপর হলো আমাদের এখান থেকে হলো দেখতে পাচ্ছি যে আমাদের কলেজ অ্যাডমিশন কোর্সের হলো রয়েছে। তোমরা যারা যারা অনেক বুদ্ধিমান অলরেডি কিন্তু এই কোর্সগুলোতে জয়েন করে ফেলছো, যারা যারা এখনো জয়েন করে না জয়েন করে ফেলো, তা না হলে কিন্তু জীবন যৌবন অনেক বড় কিছু মিস হয়ে যাবে। ওকে, সো স্টুডেন্টস স্টিল নাও তোমাদেরকে নিয়ে আমাদের বাংলা ডিপার্টমেন্ট যা যা প্ল্যান করেছে, যেরকম বাংলা ওরিয়েন্টেশন ক্লাসেস ইজ অনগোয়িং বেসিকলি। বাংলা বেসিক বিল্ডিং ক্লাসেস শুরু হবে জুলাই 1 থেকে রাত 8টার সময়, আমি আবার হাই হ্যালো করবো। তারপর টপিক বেসড লাইভ ক্লাস শুরু হবে সেপ্টেম্বর অনওয়ার্ডস, অর্থাৎ তোমাদের যখন কলেজে ক্লাস শুরু হবে আমরাও আমাদের যে এখানে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু নেওয়া শুরু করতে পারবো। সো স্টুডেন্টস অলরেডি ফারহান ভাই আমাদের কিউএনএ সেশনের কথাবার্তা বলছে, তোমরা অলরেডি জানো যে আমাদের কিন্তু কিছু কিউএনএ সেশন রয়েছে। সেই কিউএনএ সেশন গুলো কিরকম, তোমরা সাপোজ উইকলি 2 ডেজ ক্লাস করলাম, দেন থার্সডে এসে দিন দুনিয়া যত প্রশ্ন আসে তুমি হয়তো ক্লাসে জিজ্ঞাসা করতে পারেন যে ফারসিন ভাই আজকে আপনি রাত্রেবেলা কি দিয়ে ভাত খেয়েছেন, কিউএনএ সেশনে এসে জিজ্ঞেস করবো। অবভিয়াসলি এটা কোশ্চেন জিজ্ঞাসা করে আমি আনসার দিব না, বাট মানে যা পড়িয়েছি সে পড়া থেকে তোমার অবভিয়াসলি কোশ্চেন করতে হবে, এবং সেটা কিন্তু আমরা সবাই মেনটেন করবো এবং খুব স্ট্রিক্টলি মেনটেন করবো। এন্ড আমাদের এক্সাম আছে 3টা, ডেইলি, উইকলি, মান্থলি। I repeat, daily, weekly, monthly. এই যে তোমার 3 ধরনের এক্সাম রয়েছে, এই 3 ধরনের এক্সামই তোমাদের অ্যাটেন্ড করতে হবে। যারা অ্যাটেন্ড করবে এক্সামগুলো করতে হবে অ্যাপে হবে এমসিকিউর মাধ্যমে, ঠিক আছে। এই এক্সামগুলো যারা অ্যাটেন্ড করবা তারা কিন্তু এরকমের যে
মাস শেষে স্টুডেন্ট অফ দ্য মান্থ বা STOM আমরা শর্ট ফর্মে বলি স্টোম হইতে পারবা, অর্থাৎ স্টুডেন্ট অফ দ্য মান্থ। এন্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ হলে এই ধরনের একটা সার্টিফিকেট তোমাদেরকে সুইং করে বাসায় আমি পাঠিয়ে দিব। যেরকম এখানে সামিরা ইসলাম হলো কি XC26 অনলাইন ব্যাচ থেকে হলো সার্টিফিকেট পেয়েছিল, সো এরকম একটা সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং দেখছো এখানে কিন্তু আয়মান ভাইয়ের সিগনেচার থাকবে, সো অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে তো কোনো পড়াশোনা হচ্ছে না, আজকে তো বেসিক্যালি তোমাদেরকে বুঝাচ্ছি, সো আজকে কোনো কিউএনএ সেশন নাই। আমাদের এন্টায়ার বাংলা কোর্সটা 8 মাসের সবে, অর্থাৎ সেপ্টেম্বরে শুরু হলে কবে নাগাদ শেষ হবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ আগামী বছর এই মাসে আপনাদের সাথে আমাদের সি ইউ, টাটা, বাই বাই, সায়োনারা। ঠিক আছে, ওকে। সো এই বিষয়টা তোমরা কাইন্ডলি মনে রেখো। বাংলা সম্পূর্ণ কোর্সের যে টাইমলাইনটা কত মাসের হবে? কি 8 মাসে। ওকে, এন্ড এই যে আমাদের টিচার প্যানেল, এই দুজনকে মনে হয় তোমরা চিনো। আমরা এতক্ষণ ধরে তোমার সাথে কথাবার্তা বলতেছি, আমি আর ফারহান ভাই। আমাদের সবুজ ভাই বস মানুষ রয়েছেন, উনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন এন্ড 14 বছরের উপর পড়ানোর অভিজ্ঞতা। বিকন আমাদের হচ্ছে ইয়াংস্টার, সো ইয়াংস্টার ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আইন বিভাগে, আমার জুনিয়র। এন্ড হচ্ছে ওর অলরেডি 2 বছরের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। সো আমি যদি চিন্তা করি এন্টায়ার টিচার প্যানেলটার মোট যে এক্সপিরিয়েন্স, ফারহান ভাইয়ের 8 বছর, আমার 5 বছর, 8 5 13, বিকনের হচ্ছে 2 বছর, তার মানে কত 15, আর হলো গিয়ে সবুজ ভাইয়ের 14 বছর, 29। এন্টায়ার যে টিচার প্যানেলটা আমাদের, সে পুরো টিচার প্যানেল বাংলা ডিপার্টমেন্টের সবার 29 বছর প্লাস স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। এই যে এত একটা তোমার স্বনামধরা টিচার প্যানেল আমি নিয়ে আসতে পেরেছি, আমি আশা করতেছি এই টিচার প্যানেল থেকে তোমরা বেস্ট অফ দ্য বেস্ট আউটকাম পাবা। জাস্ট একটা জিনিসই বাকি, তোমাদের মনোযোগ, তোমাদের অংশগ্রহণ, তোমাদের পড়ার ইচ্ছা, তাহলে হয়ে যাবে 100তে 100। গট ইট? তো মোটামুটি এতটুকুই। তোমার যদি কারো কোনো প্রশ্ন থাকে 16910 এই নম্বরে কল করতে পারো। আর একটা বিষয়, আপনারা যারা আমাদের এসএসসি তে এসএমপি কোর্সে ছিলেন বা এসএসসি তে কোনো পেইড কোর্সে ছিলেন, এখন আমাদের এইচএসসির কোর্সে ভর্তি হন না বাট প্রি বুকের আজকের ক্লাসটা করতেছেন, তাদেরকে বলি কল দেন। আপনি এক্ষুনি 16910 কল দেন। কারা কল দিবেন? যারা এসএসসি তে আমাদের কোনো না কোনো পেইড ব্যাচে ছিল, অর্থাৎ কোর্স কিনে ভর্তি হয়ে ক্লাস করছো, এবং এখন এইচএসসির কোনো কোর্স কেন নাই, তারা এক্ষুনি এই নাম্বারে কল দিয়ে বলছে, হ্যালো ভাই, আমি তো আপনাদের এসএমপি তে ছিলাম, এসএমপি সায়েন্সে ছিলাম, এখন হচ্ছে ফার্স্ট ভাইয়ের ক্লাস করলাম, এইচএসসি বাংলা কোর্সটা কিনতে চাই। ফার্স্ট ভাই বলছে আপনি বলে আমাকে বেশি ছাড় দিবেন। অন্য সবার চাইলে তোমাদেরকে সবচেয়ে বড় একটা অফার আমরা এই মুহূর্তে দিচ্ছি, সবচেয়ে বড় একটা ছাড় এই মুহূর্তে আমরা তোমাদেরকে দিচ্ছি। তো দ্রুত কল করো, কল করে ছাড়টা নিয়ে নাও। ওকে, একজন কোশ্চেন করছো ভাইয়া কিউএনএ কেমনে করবো, রাইট? সো কিউএনএ করার উপায় হলো প্রত্যেক বৃহস্পতিবার দিন তোমাদেরকে ওই যে ফেসবুকে যে পেইড গ্রুপটা রয়েছে, পেইড গ্রুপে একটা তোমার লিংক শেয়ার করা হবে, মিট লিংক বা জুম লিংক, সেইখানে জয়েন করবা, জয়েন করে হ্যান্ড রেজ করবা, আমি তখন নাম ডেকে তোমার প্রশ্ন নিব আর অ্যান্সার করব। ঠিক আছে, ডান। তো স্টুডেন্ট সোফার বেসিক্যালি এতটুকুই। তোমাদের ফারহান ভাই তো অলরেডি হলো কি একটা কি বলে তোমাদেরকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিয়ে দিছে। তো তোমরা সবাই আজকের ক্লাসটা কেমন লেগেছে এটা একটু পোস্ট করে হলো গিয়ে জানিয়ে দাও, এন্ড চাইলে এটা ক্লাসের স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, যে স্ক্রিনশটটা তোমরা কিন্তু পোস্ট করবা। ঠিক আছে, পোস্ট করে রিভিউ দিবা যে ক্লাসটা আসলে কেমন ছিল। রিভিউ দিবা তো একটু কাইন্ডলি জানাও তো আমাকে। ওকে, আর যদি কেউ কোনো স্ক্রিনশট নিয়ে থাকো, না নিয়ে থাকো, আমি দাঁড়াচ্ছি স্ক্রিনের সামনে 2 সেকেন্ডের জন্য, এ ফাঁকে তোমরা একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ। আই হোপ তোমরা হলো গিয়ে স্ক্রিনশট নিয়ে ফেলেছো। সোনিয়া এসএমপি স্টুডেন্ট সোনিয়া, তুমি যদি এখনো ভর্তি না হও, 169 কল দাও, কল দিয়ে বল যে ফার্স্ট ভাই বলছে আমাদেরকে অনেক ডিসকাউন্ট দেবেন, ডিসকাউন্ট দেন, সাথে সাথে তোমাদের ডিসকাউন্টে যে কোনো কোর্সে ভর্তি করে দিবে। ঠিক আছে, ওকে। তো স্টুডেন্টস দেখা হবে আমাদের সামনের, এই তো কয়েকদিন পরেই দেখা হবে। একটু আগে যে দেখালাম যে এই জুলাই মাসে ঈদটা একটু বেশি করে গরুর মাংস খেয়ে আসো, তারপর খাওয়া দাওয়ার পরে আমরা জুলাই পরবর্তী সময়তে কিন্তু তোমাদের সাথে আসছি বাংলা ফাউন্ডেশন কোর্স, এবং পরে সেপ্টেম্বর অনওয়ার্ডস আসছি মেইন টপিক নিয়ে। দেখা হচ্ছে ক্লাসরুমে, সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।